নমস্কার, আমার নাম অনুপম ধর। ২০২১ থেকে একটা স্বপ্ন দেখেছিলাম, একটি সাধারণ পডকাস্ট। যেটার আজকে যাত্রা শুরু হচ্ছে। এমন একটি বাংলা পডকাস্ট চ্যানেল যেখানে আমরা সাধারণ মানুষের সাধারণ কথা শুনবো এবং তার মধ্যে কতটা অসাধারণত্ব লুকিয়ে আছে। চেষ্টা করছি একটি সাধারণ পডকাস্ট যেন সেই সাধারণত্বকেই সেলিব্রেট করে। আমাদের গেস্টদের মধ্যে কেউ সেলিব্রিটি হতে পারেন, কেউ পলিটিশিয়ান হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, গিগ ওয়ার্কার হতে পারেন, কেউ সুইগি জোম্যাটো রাইডার হতে পারেন। আমরা কারোর মধ্যে কোনো ভেদাভেদ রাখছি না। ধর্ম, বর্ণ, বয়স, জাতি নির্বিশেষে একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি যেখানে কিছুক্ষণের জন্য হলেও নিজেদের মনের কথা খুলে বলতে পারেন। আর আমরা কোনো নিউজ চ্যানেল নই, তাই আমাদের কাছ থেকে জার্নালিজম আশা করবেন না। আমরা বিভিন্ন ধরনের মানুষকে স্টাডি করতে চাই। যেটা ভাবছে সেটা কেন ভাবছে, তার জীবন চর্চা, এই জানাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আমাদের গেস্টদের তার দৃষ্টিভঙ্গির জন্যে, তার মতামতের জন্যে কক্ষনো জাজ করব না। তার মতামতের ভিত্তিতে মতামত তৈরি করার যে দায়িত্বটা আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের যা মনে হয় আপনারা বলতে পারেন। সেখান থেকে আমরা শিক্ষা নেব, সেখান থেকে আমরা ভালো খারাপটা বেছে নেব। চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম এপিসোড। মাথায় কিছু গোলমাল আছে। এই ছেলেটা পাগল। আমি চকলেট ভালোবাসি। সরস্বতী মা ভাগে। এই আঙ্কেলটা বসে। ও তো বদ্ধ পাগল। আর তুমি? আমি তো রাম ছাগল। আমি দুর্গা ঠাকুর। সর্ব মঙ্গল মঙ্গলীয় শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ। শরণ্যা সরকার, গাছে ওঠা দরকার। ঈশানজিৎ ব্যানার্জি, চিনি থেকে আছে অ্যালার্জি। পুরনজিৎ ঘোষ দাস। আমার যাত্রা শুরু হচ্ছে তাদের হাত ধরে যারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি। পডকাস্টটি আমরা দুটো ভাগে ভেঙেছি। প্রথম ভাগে আমরা বাচ্চাদের নিয়ে কথা বলবো, তারা কি দেখছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে। দ্বিতীয় ভাগে আমরা বাচ্চাদের মায়েদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে 2025-এ দাঁড়িয়ে একটা বাচ্চাকে মানুষ করা তো যজ্ঞের চেয়ে কম কিছু নয়। এই যজ্ঞ তারা কিভাবে করছেন, তারা নিজেরা কি শিখছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর জানান যে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট সেকশনে, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের চিন্তা ভাবনা বদলে দিতে পারে। কোন ক্লাস? ইউকেজি। ইউকেজি এটা কি হয়? আপার কেজি। আপার কেজি কোন স্কুল? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল দমদম। আচ্ছা, কোন ক্লাস? আমার ক্লাস 4B, representing the yellow house. I also Yellow house from which school? from WWA Kashipur English School. Okay, and you? I বাংলায় বল। আমি আমার ক্লাস No. হলো 3 এবং ওকে তুই বলেছিস যখন ও কথা বলেছিল? ইটস নট ফেয়ার। ও কথা বলেনি তো, তাহলে ও কথা বলছে না, তুই কেন কথা বলছিস? আমার শ্রেণী হলো 3 এবং বিদ্যালয় হচ্ছে একটা বনগর রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুল। ওর মধ্যে একটা সৌম্য ব্যাপার আছে না ওর মুখে? হ্যাঁ, একটা উজ্জ্বল ব্যাপার আছে না? আচ্ছা, আমি যে তুই করে বলছি অসুবিধা হচ্ছে না তো? না। খারাপ লাগছে না তো? না ওকে। আমাদের বাড়ির কাছে জাগৃতি বলে একটা ক্লাব আছে, ওইখানে আমাদের সমস্ত কিছু খেলায়। আমার মা আমাকে এখন এই জাগৃতিতে ব্যাডমিন্টনে ভর্তি করেছে। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আচ্ছা। আমি মাকে বলি যে কখনো কখনো বলি যে আমি খেলতে চাই, কিন্তু মামা খেলায় না, তখন বলে যে তুই পড়তে বস। কোন টাইমে খেলতে চাস? সকালবেলা মনে হয়, রাত্রিবেলা, বিকেলবেলার দিকে আমার একদম মনে হয় না। কখন খেলতে ইচ্ছে করে? বলতে গেলে 9টা-10টা ওইদিকে। রাত? না, তাহলে সকাল 9টা-10টা তো রোদ থাকে, সেজন্য মা বারণ করে নিশ্চয়ই। ওই রোদে খেললে তো শরীর খারাপ করবে। অ্যানুয়াল তো বাকি আছে। হ্যাঁ, কবে অ্যানুয়াল? আমাদের 17 তারিখে অ্যানুয়াল। 17ই নভেম্বর। তুই জানিস এই এপিসোডটা কবে আসবে? হবে 14ই নভেম্বর। মানে আমার জন্মদিন। জানি তো। এইবারে এখান থেকে আসি, এই যে গুটলি 14ই নভেম্বর যার জন্মদিন, অনেকক্ষণ ধরে নাচানাচি করছে। এবার তুই বল, তোর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া? হ্যাঁ, জোরে বল। এই জোরে বল, একটু এদিকে আয়। হ্যাঁ, এক্ষুনি যেটা দেখালাম, মানে সব কিছু করার আগে কি দেখালে সেটা তো ওরা দেখতে পাইনি, অডিয়েন্স দেখতে পাইনি। আচ্ছা, নাচ দেখালে, তারপর? সেইটা আমার ভাল লাগে, গান আমার ভালো লাগে, ওকে, আঁকা আমার ভাল লাগে, খেলা আমার ভাল লাগে, একটা গান ঘুম কর। আমার ভাল লাগে। ঘুম? এখানে তো ঘুমোতে বলতে পারবো না, একটা গানই কর। আচ্ছা, লজ্জা লাগছে, পরে কর।
ও ভালো পরে না? রাগ জানে, রাগ। রাগ কি রাগ কি রাগ শুনি শুনি। কফি, কিন্তু এটা এই বছরের হবে, একটুখানি রিহার্সাল নেওয়া হয়নি। আচ্ছা একবার তুমি ভাঙা ভাঙা ভৈরব আমাদের তো শুনিয়ে বল, দাও, ভৈরব rehearsal দেওয়া ভৈরব হয়নি। ভৈরব। ভৈরবটা করাইনি, ভৈরব আছে কিন্তু ওরা হচ্ছে না, ভৈরবটা চেঞ্জ হয়ে কফি হচ্ছে না। ভৈরবটা চেঞ্জ হয়ে কাফি হয়েছে, তো কাফি কর, কাফির মানে শুরুটা কর, আলাপটা কর। মানে কি বলে এই যে যেটা করে ওটা আটা কর, মানে কি বলে আরোহ আরোহ অবরোহটা কর। সা রে গা মা পা ধা নি সা সা নি এই হাসছিস কেন? ধা পা মা গা রে রে সা। থ্যাংক ইউ। হ্যাঁ বল 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 কি হয়েছে বল। সা ও আচ্ছা শেষ হয়নি, পকড়। আচ্ছা পকড় শেষ হয়নি, সা শেষ হয়নি এখনো। রে রে গা মা মা পা। তারপর এবার বন্দিশটা, তুমি তো আস্তে আস্তে বললে তো মাইকে শোনা যাবে না, বন্দিশ বন্দিশটা গাও, বললে হবে না, গেয়ে শোনা। নাহি শ্যামা মুরারি মানতা নাহি শ্যামা মুরারি করত বৈয়া যমুনা পকড়ত বৈয়া बर जोरी करे मानता नहीं। হা লাভলি, श्यामा मुरारी খুব ভালো, भरने খুব ভালো, न খুব ভালো। देता यमुना जला, भरने न देता यमुना जला, रोके मोरी राह अटकी थोड़ी मानता नहीं श्यामा मुरारी কি ভালো তাল sense। मानता नहीं। ভেরি গুড। একটা চুমু খাই, একটা হামি দি আমাকে দে। থ্যাংক ইউ, খুব সুন্দর। হ্যাঁ আমি ভুল তাল দিয়েছি, ওর তাল সেন্স ভালো। ও তাল চেঞ্জ করে না ও চেঞ্জ করেনি, আমার ভুল হয়েছে। চলো হিরো ইসানজিৎ তো ইন দ্য হাউস বেবি। বল এবার দি, পড়াশোনা ছাড়া কি করতে পারো? তাই জন্য ওকে তোর কথা বলার সময় ও বলেনি, দিস ইজ নট ফেয়ার, তুমি সবার কথা বলার সময় বলছো। ও কথা বলুক। না আসলে ও যখন গান গাইছিল আমি একটু কোথায় ফিস করেছিলাম। তুই বল, একটু সামনে আয়, তোর পিঠ কুঁজো হয়ে যাচ্ছে তো বাবা। হ্যাঁ বল। তো আমার পড়া ছাড়া হ্যাঁ খেলতে ভাল লাগে কি খেলা? ফুটবল। ফুটবল? গোল করতে ভালো লাগে না গোল খেতে ভালো লাগে? গোল করতে ভাল লাগে আর ট্রফি জিততে ভাল লাগে। ফেভারিট ফুটবলার কে? ফেভারিট ফুটবল টিম না ফুটবল প্লেয়ার? দুটোই। ফুটবল টিম বলতে গেলে মোহনবাগান। আর ওয়ার্ল্ড কাপে কোন টিম ভালো লাগে? ওয়ার্ল্ড কাপে পর্তুগাল টিম। পর্তুগাল তো ওয়ার্ল্ড কাপ জেতেনি। তো মোহনবাগানও তো ওয়ার্ল্ড কাপ জেতেনি। ব্রাজিল। ব্রাজিল জিতেছে। ব্রাজিল ব্রাজিলে কাকে ভালো লাগে? ব্রাজিলে ম্যাক্সিমামলি এমবাপে। ব্রাজিলের এমবাপে ফ্রান্সে খেলে। ও আই মিন বাই দেলে কি বলে একজনকে চিনি। আচ্ছা আচ্ছা, আরেকটা প্লেয়ার আছে না, সাদা চুল, পেছনে পনি বাঁধে, কি যেন নাম ওর? হল্যান্ড না হালান্ডকে ভালো লাগে? আচ্ছা ভালো লাগে। ওকে তো জানিও না। সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করিস? সকালবেলা ঘুম থেকে উঠেই তো তোর জোর দাঁত মাজবো। কটায় উঠিস ঘুম থেকে? কখনো 6টায়, কখনো 5টায়, কখনো 4টে, কখনো 7টায়। 4টের সময় কেন উঠিস মা? পড়া থাকে? না স্কুল বাস কটায়? স্কুল বাস তো ওই 7টা
20 না 25। আচ্ছা, সকালে ঘুম থেকে কোনো কোনো দিন 20, কোনো কোনো দিন আচ্ছা, 25। সকালে ঘুম থেকে উঠলি তারপরে দাঁত মাজলাম, চান করলাম, ব্রেকফাস্ট করলাম, স্কুলে গেলাম, স্কুল থেকে এসে আবার হাত পা ধুলাম, তারপর একটু মানে একটুখানি খেলা করলাম। একটু মানে কতক্ষণি? আধ ঘন্টা, 30 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার্স? আচ্ছা, কি খেলিস? 2 আওয়ার্স স্কুইড গেম। স্কুইড গেম সেটা কি? সেটা ধরো হ্যাঁ, ধরলাম। একজন ওইদিকে, একজন এইদিকে। হ্যাঁ, এই দিকের জনটা হ্যাঁ, ওই দিকের কাছে তাড়াতাড়ি যাবে। এইদিকে অনেকজন থাকে, যে ফার্স্ট হবে সে জিতবে। এখানে এসে বল। হ্যাঁ, টিচার বলে কে সবাই 3 বলে সঙ্গে সঙ্গে আসবে। তোমার এটা স্কুলেই খেলিস? টিচারও থাকে, একটা মমও থাকে, একটা আন্টও থাকে, অনেক কোনো জনই থাকে। কোথায় খেলিস? এটা বাড়িতে না বাইরে? বাড়িতেও। আমি বাড়িতে, এ আমার সাথে থাকে, ওকে। আমি এর সাথে সব সময় চোর পুলিশ খেলি। আচ্ছা, চোর হয়, আমি পুলিশ হই, আমি চোর হই, এ পুলিশ হয়। আচ্ছা, অনেক সময়। তুই বল। একটা বিশাল বড় মাঠ আছে যেটার নাম হচ্ছে কালটাল মাঠ। ওইখানে কালী পুজো হয়। ওইখানে যে ঠাকুরটা হয়, কাল ঠাকুর, সেই ঠাকুরটা খুবই মিষ্টি এবং অন্যরকম দেখতে। খুবই মিষ্টি? আচ্ছা, এইটা প্রথমবার শুনলাম ঠাকুরকে কেউ মিষ্টি বলে। ভালো, এটা ভালো, বেশ, এটা ইন্টারেস্টিং ব্যাপার। তারপর ঠাকুরটা কি চমচম মিষ্টি নাকি রসগোল্লা? হ্যাঁ, তো সেই ঠাকুরটা এই ডানপাড়ার উপরে থাকে, পুরো কৃষ্ণনগরের মতো। তো তুই মাঠে খেলতে যাস? আমি হ্যাঁ, ওই জাগরিতে খেলি, কিন্তু আমি ইনডোরে খেলি। হ্যাঁ, আমরা তুই তো ব্যাডমিন্টন খেলিস, ইনডোর খেলিস। আচ্ছা, বলুন আপনি স্যার। তো আমার পড়াছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস ভালো লাগে। যেমন আমার সবথেকে ফেভারিট হবি হচ্ছে আবৃত্তিতে বিভিন্ন এক্সপ্রেশন। যেমন বিভিন্ন এক্সপ্রেশন, যেমন আপনি কয়েকটা করে দেখাতে পারবেন? হাসি, হ্যাঁ, দুঃখ, হাসি, আপনি যে কটা এক্সপ্রেশন জানেন একটু করে দেখান আমাদের। আমরা একটু শিখি, অডিয়েন্স একটু শিখুক কিভাবে এক্সপ্রেশন দিতে হয়। রাগের এক্সপ্রেশন একটু দিন। তো একটা সেন্টেন্স বলুন। আচ্ছা, আমি বলছি, ধর একটা সেন্টেন্স, আমি চকলেট খুব ভালোবাসি, এটাকে রেগে বল। না, এটা কেমন কথা? তুই আমাকে সেন্টেন্স দিতে বলছিস, আমি দিয়েছি না? অন্য সেন্টেন্স। আচ্ছা, কি সেন্টেন্স যাতে রাগটা আসে? না, তাহলে ধরো এই চুপ করে বাবা, ওখানে ওমা কারেন্টের শক খেলে তুই আমার সাথে লেগে আছিস, আমার গায়ে লাগবে, আমার গায়ে লাগলে ওই দাদার গায়ে লাগবে, ওই দাদার গায়ে লাগবে, ওই দাদার গায়ে লাগবে, ও থেকে ঘুরে ঘুরে ওখানে লাগবে। তাহলে বুঝতে পারছিস? হ্যাঁ, তারপর ঘুরে এসে লাগার জন্য আমরা আর বেঁচে থাকবো না। ওই যে ঘুরে আসবে তার জন্য আমরা আর থাকবো না। কিন্তু সুতরাং ওখানে যেও না মা, তুমি একটু সামনে এসো মা। আমি চকলেট ভালোবাসি, এটাকে রেগে বল। আমি চকলেট ভালোবাসি। আমাকে কেন ক্যামেরা দিয়ে থাকি বল, অ্যাক্টিং কর। আমি চকলেট ভালোবাসি। রাবণের মতো হাসতে পারিস? হাস কর। এটা তো গাধা হয়ে গেল। আস্তে আস্তে, গলায় লাগবে। তোর কোন বিষয়ে সবচেয়ে বেশি রাগ হয় তোর? যখন আমার মা আমাকে কন্টিনিউয়াসলি এত কাজ পৃথিবীতে তৈরি হয়নি, ভাব, বল, তারপর বল। যেমন কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে। কিসের জন্য ডাকছে? ধরো আমি একটু দাদাদের সাথে দেখা করতে যাবো। কিভাবে ডাকে? ঋষি, তুই কি বলিস? কোথায় গেলি? তুই কি বলিস? উফ মা, কেন তুমি এরকম করো? একটু দাদাদের সাথে কথা বলতে যাবে না? তারপর কি হয়? শাস্তি আমার হচ্ছে যে ইনফিনিটি অরবাস, শঙ্কর মাছের চাবুকের বাড়ি বা বেল্টের বাড়ি। কিসের চাবুক? শঙ্কর মাছের চাবুক। সেটা কি হয়? এটা একটা ধরনের চাবুক। কি রকম দেখতে হয়? ঠিক একটা লেজ, কিন্তু গন্ধ চুকলে বমি পেয়ে যাবে। ওটা দিয়ে মারে তোকে? হ্যাঁ। লাগে না? খুব লাগে। রক্ত বেরোয় না? রক্ত বেরোয় না, কিন্তু লাল লাল দাগ দাগ এখনো আছে দাগ? এখন
না দেখাতে হবে না, আছে কোথাও? না নেই, কিন্তু আগে কি বেটান বেদ দিয়ে পেটায় না ওই চাবুক দিয়ে পেটায়? চাবুক দিয়ে আর বেল্ট দিয়ে। বেল্ট দিয়ে? এক পাশে লেদার থাকে তো। হ্যাঁ লেদার থাকে, ওই লেদারের পার্টটা দিয়ে পেটায়। কে পেটায়, বাবা না মা? দুজনেই পেটায়। আচ্ছা, আজ অব্দি কখনো এরকম হয়েছে তোকে পেটানোর পর তোর মা বা তোর বাবা কেঁদেছে বা কান্নাকাটি করেছে, কি কেন মারলাম আমার ছেলেটাকে, বাবু লেগেছে, আয় কাঁদন করে দিই, এরকম করেছে কখনো করেনি? বেশি ফোন টিভি দেখেছি, হ্যাঁ একটা চাবুক দিয়ে মেরেছে, ঠিক এইখানে লেগেছে, আরে প্রাইভেট পার্টে। আরে পুরো যখন টয়লেট করতে গেছিলাম তখন না পুরো লাল একটা দাগ। এখন ব্যথা আছে? ব্যথা চলে গেছে। ধরে দেখতে হবে না, তুই মুখে বল না। ব্যথা এখন চলে গেছে, লাল ভাবটাও চলে গেছে। মা দেখেছে যে ওতে লাল ভাব এসছে একটা? একদমই না। মা দেখেনি? মাকে বলিসনি মা আমার এখানে লেগেছে? বললে আরো মারতো? হ্যাঁ, তাই ভয়। স্কুলে মারে তোকে? স্কুলে মারে না, কিন্তু কেউ বেশি ঝগড়াঝাটি করলে কানে কাছে চেঁচিয়ে দিই। সেটা তো তুই দিস, যেটা কিন্তু উচিত না করা। কানের কাছে চেঁচালে, যার কানে চেঁচাচ্ছিস সে যদি কানে কালা হয়ে যায়, সে যদি কানে ব্যথা পায়, তাই না? তখন কি হবে? হ্যাঁ, এছাড়া কি আর পয়েন্ট আছে? সে যদি তোকে বিরক্ত করে তুই টিচারকে গিয়ে বলবি, ম্যাম বা স্যার আমাকে এরকম বিরক্ত করছে। আমি না অনেক সময় ফোনে সিগমা রুলস দেখি, হ্যাঁ। যার জন্য সবাই আজকাল স্কুলে রেসপেক্ট দেয়। কিরকম সিগমা রুলসে কি থাকে? সিগমা রুলসে থাকে, যদি কেউ কথা নিজের ইগোতে নিয়ে নিচ্ছে তাকে ইগনোর করো। ইগোটা কি? ধরো এই ভাবনাটা ইগো, যে আমি ওর থেকে বেশি শক্তিশালী, ও আমাকে জীবনে ওভারটেক করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ইগো। যখন তোকে কেউ এরকম ইগো দেখাচ্ছে কি করিস তখন? আমি ওকে ইগনোর করি। আচ্ছা, যাতে ও বুঝে যায় যে না, আমি ওর থেকে পাওয়ারফুল নই, ও আমার থেকে পাওয়ারফুল। আচ্ছা, সিগমা রুলসে আর কি আছে? সিগমা রুলসে বেশিরভাগ সময় একা থাকার চেষ্টা করি। সেটা কি হয়, মানে একা থাকা মানে? কারণটা হচ্ছে যে আসলে তো বাঘ তো জঙ্গলের রাজা, তাহলে কেন সিংহকে বলা হয়? সিংহ প্রকৃতির সাথে থাকতে শিখেছে আর নিজের ডিসিশনস নিতে শিখেছে। সিংহ তো তাহলে একা থাকছে না, সিংহ প্রকৃতির সাথে থাকছে, গাছপালা এগুলো তো তার বন্ধু। বন্ধু নয়, কিন্তু সে একা তো থাকে। হ্যাঁ, কেউ আচ্ছা, তার চারিদিকে থাকে না। মানে তুই বলছিস যে অন্যান্য কোনো প্রাণী সিংহের আশেপাশে থাকে না। হ্যাঁ, ওকে, মানলাম। তো সিগমা রুলস বলে যে বি সিংহ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই সিংহ হওয়ার পরে কি করতে হয়? সিগমা রুলস আর কি বলে? সিগমা রুলস বলে নাকি একটু ভাবতে হবে তো, একটু মনে করে সময় দিতে হবে। এইগুলো দেখিস কোথায়? সিগমা রুলস কোথায় দেখিস? ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে ম্যাক্সিমাম। ইউটিউবে রিলস গুলো আসে না, সিগমা রুলস এর রিলস আসে। আচ্ছা, তোকে বাড়িতে মারে? কেন মারে? বেশি মারে। বেশি মারে? কেন মারে? দুষ্টুমি করলেই মানে। না, দুষ্টুমি করলে তো আমাদের সবাইকেই মারে। আমিও তো এখন আমার মায়ের মার খাই তো। দুষ্টুমি করলে মারে না? এমন হয়েছে মা আছে? কেন থাকবে না? না, এখানে আছে, অবভিয়াসলি মা আছে আমার, মানে এখনো আছে, আমার বাড়িতে আছে। এখানে মানে এটা তো আমার অফিস। ও, এটা তোমার অফিস? বল কেন মারে? টিভি দেখিস বেশি? না, তাহলে কার্টুন দেখি। কি কার্টুন বেশি পছন্দ? গ্রিজি অ্যান্ড দ্য লেমিংস বলে। আচ্ছা, কি হয় ওই কার্টুনগুলোতে? গ্রিজি অ্যান্ড দ্য লেমিংস আমার খুব হাসির লাগে, কারণ হচ্ছে কখনো কখনো গ্রিজি ধরো যে ঘুমোচ্ছে, সঙ্গে সঙ্গে ওই লেমিংসগুলো এসে গ্রিজি ঠিক পেছন দিকে সোফাতে ঘুমাচ্ছে, ওই গ্রিজির পেটের নিচ দিয়ে ভালো করে ঢুকে চলে গেল। মানে বেসিক্যালি বলতে গেলে তোর লোকের পেছনে লাগতে ভালো লাগে, যে কার্টুনে লোকের পেছনে লাগে সেগুলো ভালো লাগে। সেটাও না। স্কুলে যেতে ভালো লাগে তোদের? স্কুলে একদম ভালো লাগে, ভালোই লাগে, তোর কেমন লাগে? বিষয়টা হচ্ছে আমি তো স্কুল পাগলি।
স্কুল পাগলি? হ্যাঁ। আচ্ছা, শুনছি একটু মানে পরে। বিষয়টা স্কুলে দেব আচ্ছা, স্কুলে আচ্ছা, যাব বলে কান্না আমার আচ্ছা, দাদা। ঘুম কিন্তু থেকে উঠে বিষয়টা স্কুলে হচ্ছে- যাবো দাদা বলে একটু কান্না। বলে নি, দাদা একটু বলে নি। স্কুল কিন্তু যাবো হচ্ছে বলে। হ্যাঁ। আমি মানে এটা হাসির কথা, হুম। এটা সব দিকে ছড়াবেন না। না, একদমই এটা ছড়াবো হচ্ছে না। আমি তিমি মাছের মতো গভীর ঘুমোই স্কুলে না তাহলে? বাড়িতে। হ্যাঁ। সেই জন্য সকালবেলা কখনো কখনো উঠতে পারে, আবার কখনো কখনো উঠে যেতে পারি না স্কুলে। তো যখন স্কুলে যেতে পারিস না, স্কুল থেকে বকে না? না, অ্যাবসেন্ট হয়, কিন্তু তাও আবার সেটাকে ডায়েরিতে লিখতে হয়, লিখে তারপর সেটা স্কুলে দেখাতে হয়। কটা বই তোর? সব মিলিয়ে কটা সাবজেক্ট তোদের? আমার পুরো ঝড় বৃষ্টির মতো সাবজেক্ট। কটা? ঝড় বৃষ্টির মতো সাবজেক্ট কি হয় রে? বলবো? বল। আপনি গুনুন। আমি গুনছি, তুমি বল। তুমি হ্যাঁ, তুমি গুনুন। হ্যাঁ, তুমি গুনো। তুমি বলো। আপনি বল, আমি গুনছি। প্রথম হচ্ছে বাংলা, বাংলা। বাংলা, ইংলিশ, আইসিজিকে, সেটা কি? আইসিজিকে ওই যে গল্প টল্প নিয়ে, আচ্ছা, সব ওকে। শ্রীরামকৃষ্ণ নিয়ে, ইন্ডিয়ান কালচার যেটা আচ্ছা, বলে, এবং আচ্ছা, জেনারেল আচ্ছা, নলেজ। ওকে, তারপর? আইসিজিকে, তারপর হচ্ছে ভূগোল, ওকে, ইতিহাস, ওকে। ইংলিশ। আচ্ছা, তুই বড় হয়ে কি হতে চাস? আমার মনে হয় যে আমি বড় হয়ে শিক্ষক হব, বাহ! শিক্ষকতা করব। আমি আমার যে স্কুলে পড়ি সেইখানে শিক্ষকতা করব। আচ্ছা, কিন্তু very মা good. বারবার বলছে যে আমাকে ডক্টর হতে হবে, আচ্ছা, কিন্তু আমার দুটোই ইচ্ছে করছে না ডক্টর হতে। দুটোই ভালো। এক্সকিউজ মি এক্সকিউজ। বলছি যে এবার আমি বলি অবশ্যই, আপনার কাছেই আসছিলাম আমি, স্যার। খেলা হ্যাঁ। আবৃত্তি করা, হুম। এই দুটো জিনিস পড়া ছাড়া আমার খুব ভালো লাগে। আর লেখা তো তোর স্পেশালি কটা সাবজেক্ট? আমাদের মোট মিলিয়ে 12টা হয়তো। 12টা। তোর লিখতে ভালো লাগে বললি? লিখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। কি লিখিস? আমার ম্যাক্সিমামলি সব থেকে ভালো লিখতে লাগে গল্প। গল্প? হ্যাঁ। কটা গল্প লিখেছিস এখনো? এখন একটা মন থেকে লিখছি এখনো, আচ্ছা, দ্য হন্টেড হাউস। আমাকে কিন্তু ফোন করে শোনাবি যেদিন কমপ্লিট হয়ে যাবে গল্পটা। কিন্তু ইংরেজিতে লিখছি। তুই আমাকে বাংলায় ট্রান্সলেট করে শোনাবি, কি আছে? আমাদের না সব থেকে বাজে লাগে ওই বাংলাটা। কেন? ওতে না 3খানা বই আছে। কি কি? এক সাহিত্য সঞ্চয়ন বলে আছে, গল্প আছে সিম্পল সিম্পল আর আবৃত্তি। দূরের পাল্লা বলে একটা আছে। 2 নম্বর বই আছে হচ্ছে মনীষী কথা। আচ্ছা, সেখানে কোন কোন মনীষীর কথা বলা আছে? আসলে ওই মনীষী নয় কোন মনীষী? তো, মনীষী হচ্ছে গিয়ে গ্রেট মেন দ্য স্টোরি। আসলে ওইখানে স্টোরি লেখা থাকে না। কোন কোন গ্রেট মেনের স্টোরি লেখা আছে? ভগিনী নিবেদিতা, মাদার তেরেসা, তারপর স্বামীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ আছে। আর তারপর- রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ আছে। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এপিজে আব্দুল কালাম, আর কার কার আছে? আর জগদীশ চন্দ্র বসু হ্যাঁ আছে? আচ্ছা, আর সত্যজিৎ রায়? হ্যাঁ আছে। সুকুমার রায় আছে। আচ্ছা, ভালো লাগে স্কুলে যেতে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, কেন ভালো লাগে? তো প্রথমে ছুটি দিলে আমি খুব খুশি পেলাম যে অন্তত পড়া থেকে তো একটু ছুটি পেলাম। কিন্তু ছুটি ঠিক কিছুদিন পরে আমি স্কুলকে মিস করতে লাগি। কেন স্কুলে কি মিস করিস? বন্ধুদের সাথে যে খেলি, ম্যাম যে কি কি ইন্টারেস্টিং সাবজেক্ট গুলো পড়াতো। মানে স্কুলের পড়াগুলো খুব ইন্টারেস্টিং হয় না তোদের স্কুলে? আমার খুবই ইন্টারেস্ট। তুই মুখস্থ করতে খুব ভালো পারিস না? তোর মুখস্থ করতে ভালো লাগে না? হ্যাঁ মুখস্থ। হ্যাঁ, মানে তুই খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারিস না? হ্যাঁ হ্যাঁ। আমাকে যদি একটা সেন্টেন্স দেখাও, বল। মুখস্থ তোর একটা সেন্টেন্স দেখলেই মুখস্থ হয়ে যায়? হ্যাঁ। বাহ। তো দিদি আমার ল পড়ে, আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে খুব। কেন? কারণ রাস্তায় আমি অনেক দরিদ্র মানুষদের দেখি যারা খুব কষ্টে আছে। দরিদ্র মানে কি? মানে
মানে যাদের কাছে কোনো টাকা পয়সা নেই ওদের জন্য আমার খুবই ইচ্ছে করে যে আমিও একদিন ওদের জন্য কিছু একটা তো করব। ওদের জন্য কিছু করতে গেলে তো ডাক্তার হতে হয় না, তোর যদি টাকা থাকে তুই ওদের খাবার কিনে দিয়ে খেতে পারি, খাওয়াতে পারিস, তার জন্য তো ডাক্তার হতে হয় না। কিন্তু অনেক অনেক লোকই ওদের ডিজিজ আছে। আচ্ছা, সেই ডিজিজটাকে তুই ঠিক করতে চাস। হ্যাঁ। ভেরি গুড, দ্যাটস এ ভেরি নোবেল কজ, খুব ভালো। তোদের স্কুলে গুড টাচ ব্যাড টাচ শিখায়? শিখিয়েছে তোদের? আমাদের তো এখনো শেখায়নি। আমরা শিখিয়েছে। আচ্ছা, এখনো শেখায়নি। ও একটা দুটো শেখানো তো আছে। ও তোকে শিখিয়েছে মা গুড টাচ ব্যাড আমরা টাচ? শিখিয়েছে। এটা হচ্ছে ওই যে ওখানে হচ্ছে আমার তোর 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 মতো অন্যান্য মজা হয়েছিল। ইয়েরা বাচ্চারা দেখছে, হ্যাঁ, আমাদের অন্যান্য ফ্রেন্ডরা দেখছে, ঠিক আছে? তো তুই এইভাবে এইভাবে ইয়ে কর, ঠিক আছে? একটুখানি বস মা, নাহলে ওই মাথাটা না কেটে যাচ্ছে। তুই হ্যাঁ একদম ঠিক আছে। তুই ওখানে দাঁড়িয়ে ওখানের দিকে তাকিয়ে তুই বল যে হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ। এইখানটা ব্যাড টাচ, ভেরি গুড, এইখানটা ব্যাড টাচ, Very good. এইখানটা ব্যাড টাচ, ভেরি গুড, এইখানটা ব্যাড টাচ, ভেরি গুড। বাকি সব জায়গা গুড টাচ। তো স্কুলে ব্যাড টাচ গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছে? তুই বল তাহলে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ? আমাদের শরীরে হুম। এইটা হলো ব্যাড টাচ, হ্যাঁ, তারপর এইটা হলো ব্যাড ব্যাড টাচ, টাচ, তারপর এইটা হলো ব্যাড টাচ, ব্যাড টাচ, তারপর এইটা হলো ব্যাড টাচ। Bad এই touch. চারটে জিনিস ব্যাড টাচ, ওকে, আর তাছাড়া বাকি সব জিনিস গুড টাচ। আচ্ছা, কিন্তু বড়রা বুঝতে পারবে না কেন? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। বড়রা কেন বুঝতে পারবে না? আসলে আমরা বড়রা না বোকা। আমাদের বড়দের আমাদের দেখতে মনে হয় আমাদের খুব বুদ্ধি, আসলে আমাদের কোনো বুদ্ধি নেই, আমরা কিচ্ছু বুঝি না। আমাদের মনে হয় আমরা সব বুঝি, কিন্তু আসলে আমরা কিচ্ছু বুঝি না। সেই জন্যে আমরা বুঝি না বলে মাঝে মাঝে আমরা কিছু ভুল করে ফেলি। সেই জন্যে সব বড়দের হয়ে আমি তোকে সরি বলছি যে এই ব্যাড টাচ গুড টাচের ভুল আর হবে না। আমার বাবাও একই জিনিস, কাতুকুতু বুড়ো সাজতে ওস্তাদ, কাতুকুতু দিতে দিতে আমায় পুরো চিপকে দেয় একটা আঙুল ওটা দিয়ে, তো বাবা আদর করে। না ইনজেকশন দেওয়ার মতো। আমার লাগে, মাকে বলি মা বাবাকে দেয় এক বকুনি, তখন আমি মায়ের কোলে উঠে হো হো করে হাসি। এক্সকিউজ মি, ইয়েস, এক্সকিউজ। ও একদিন বোধহয় তিনতলা ওর বাবার কাছে গেছিল, তখন ওর বাবা ওকে বলেছিল ইডিয়েট। হ্যাঁ, তারপর মানে ওর মা ইডিয়েট, তারপর ওকে বলেছিল বল চুপ, ইডিয়েট মানে কি? মানে বোকা। আচ্ছা আর আমি বলেছিলাম চুপ। আচ্ছা, বসো একদম। তারপর বাবা চুপ হয়ে গেছে, তো শান্ত হয়ে গেছে বাবা। তো তোমার কি বলেছিল না, সেই আমার মা যতক্ষণ না বেঁচে যাচ্ছে ওসব বলবি না। হ্যাঁ হ্যাঁ, কি আচ্ছা, না না এটা বলতে নেই মা। আমি ওটা বলিনি, না না, ও ভুল বলছে গো। ও ভুল বলছে, তুই ঠিকটা বলে দে। আমি ওসব বলিনি, আচ্ছা, আমি কিচ্ছু করিনি, আমি কোনো বাজে কথা বলিনি, আমি কোনো বাজে আর এইটা জিনিস আমি শুনেছি, এই দুটো জিনিস, যে বুড়া মাত বলো, বুড়া মাত শুনো। বুড়া মত সোচো। হ্যাঁ, আরো একটা আছে, বুড়া বুড়া মাত মত সোচো, দেখো, বুড়া মত দেখো। দেখো। এটা মা শিখিয়েছে। আর মা একটা খুব ছিল ভালো না, শিখিয়েছে। গালে আর হাতে। আমার 6 বছর বয়স তোকে দেখে মনে হয় না তোর 6 বছর বয়স। মা বস এখানে। হয়নি আমার, আসলে হ্যাঁ। হয়েছি, তবু হ্যাঁ। আমার দাঁত পড়েছে। হ্যাঁ, ও কি একটা বলছে বল। বলছি যে এগুলো না আসলে গান্ধীজি 3খানা বাদন। হ্যাঁ, ধর কথার কথা, যদি স্কুলে হ্যাঁ। কখনো কেউ ব্যাড টাচ করলো তাহলে কি করবি? আমার মা বলে যেই ব্যাটাস করবে তাকে গিয়ে একটা ঘুষি মারবো। সেটা ভেরি গুড, খুব ভালো। আর ধর তাকে গিয়ে তুই ঘুষি মারলি, সে ঘুষিটা খেয়ে আবার ব্যাড টাচ করতে এলো, তখন কি করবি? তখন বলেছে একেবারে চিৎকার করতে। ভেরি গুড, হাই ফাইভ। আসলে আমার মাথায় এসব ঘোরে না। তোমার মাথায় কি ঘোরে? যদি কেউ ব্যাটাস করে বা বাজে জিনিস করে তার আমার কানে সাথে, চিৎকার করে দাও। না তাহলে তার কানে চিৎকার করে দাও বা সিধা নাগার কাছে টেলিপোর্ট হয়, বকর বকর বলে দাও। হ্যাঁ, এইটাও ভালো। তোকে কেউ করেছে ব্যাড টাচ এখনো? মা, আমাকে তো একদম তুই মা?
ও সরি কিন্তু আর বাবা জানো হুম বলছে আমাকে তো বলছিলে না, কারণ আমি মা। এইবার যে কি তুই আমার লক্ষ্মী হয়েছে, মা। আচ্ছা আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে তোদের তিনজনকে জিজ্ঞেস করছি, তোরা তিনজনই মোটামুটি ফোন দেখিস, ইউটিউব দেখিস, কিন্তু আমাদের দুজনকে মারা দেখতে দেয় না, ইনস্টাগ্রাম কিন্তু দেখিস। দেখতে দেয়। প্রথমবার দেখে কিন্তু কবে আমাদের ইউটিউবে প্রথমবার কবে ভিডিও দেখার জন্য ইউটিউবে ভিডিও দেখার জন্য হাতে ফোন নিয়েছিল, বা হাতে ফোন কে দিয়েছিল প্রথমে? প্রথমে আমি কেউ দেয় কেউ না কেউ তো প্রথমে দিয়েছে। ছোটবেলা থেকেই আমায় দিয়েছিল। কত ছোটবেলা থেকে? ছোটবেলায় আমার ওই তো বলতে গেলে 3 বছর 4 বছর। তোর কেন দিয়েছিল? খাওয়ার জন্য? না তাহলে দেখার জন্য। তুই কাঁদতি বলে? একটু একটু ভেতরে আয় বাবা, একটু ভেতরে আয়। হ্যাঁ এই তো কাঁদতাম বলে। কাঁদতিস বলে? আমিও কি মানে কাঁদতাম বলে। ভিডিও ফোন ঘাটবো বলে কাঁদতিস, না অন্য কোনো কারণে কাঁদতিস? ছোট থাকলে যেমন কাঁদে তেমন। মানে তোর কান্না থামানোর জন্য হাতে ফোন ধরে দিত? তোর? আমারও একই। তোর? এইবার আমার প্রথম কে দিয়েছিল, আচ্ছা, এক second। আমার প্রথমে আমার মা দিয়েছিল। কেন দিয়েছিল? আমার কান্না থামানোর জন্য। একটা চুমু খেলো, তারপরে আচ্ছা ঠিক আছে, একটু বসো মা। হ্যাঁ বল। এবার তোকে আমার কি হ্যাঁ reason হচ্ছে ইয়ে, আমি 4 বছরের থেকে ফোন হাতে তুলেছি। হ্যাঁ কারণটা হচ্ছে গিয়ে আমি অনেক কাঁদতাম ফোনের জন্য। কেন? কারণ ফোনটি একটা স্বপ্নের মতো, যা খুশি তাই দেখা যায়, ঠিক তার জন্য। তো কি করে বুঝলি ফোন স্বপ্নের মতো? এটা আমার মা বলেছে আমাকে, কি বলেছে? যে ফোন একটা স্বপ্নের মতো, হ্যাঁ যা ইচ্ছে তাই দেখতে পারো। কি কি স্বপ্ন দেখিস ফোনে? দেখি ফোনে তো ওই ফুটবলের স্কিলস, সিগমা রুলস। আমি যদি আজকে তোদের তিনজনকে একটা ম্যাজিক্যাল ওয়ান্ড দিই, ওয়ান মানে ম্যাজিক্যাল জাদুর ছড়ি, ওই হ্যারি পটার দেখেছিস তো? হ্যারি ওই যে যেরকম ছোঁয়ালেই জিনিস চেঞ্জ হয়ে যায়, ম্যাজিক হয়, মানে একটা ছড়ি বা একটা ডান্ডা, কাঠি, যেটা জাদুর কাঠি, স্টিক, একটা জাদুর স্টিক, যেটা দিয়ে তুই কোনো একটা জিনিস চেঞ্জ করতে পারবি। তুই কি পাল্টাবি সেখানে? তুই এমন কি একটা জিনিস পাল্টাতে চাস যেটা তোর একদম বিরক্ত লাগে, আমি এই জিনিসটা চাই না, এটা পাল্টে দাও? সেইটা হচ্ছে আমার হচ্ছে নিজের বাড়িটা চেঞ্জ করতে। কেন? কেননা সেই বাড়িটা খুব ভাঙা, আচ্ছা আর সেই বাড়িতে বইয়ে ছড়াছড়ি, আচ্ছা, খেলনায় ছড়াছড়ি। আমি এবার কি করব? চেঞ্জ করে কি বাড়ি চাস? কি রকম বাড়ি চাস? একটা ফ্ল্যাট বাড়ি চাই। ফ্ল্যাট বাড়ি? কেন ফ্ল্যাট বাড়িতে কি হয়? ফ্ল্যাট বাড়িতে এইরকম, এই যে ঘরটা দেখছো, এইরকম ঘরের মতন অনেক ঘর থাকে, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ম্যাজিক্যাল ওয়ান্ড দিয়ে কি করবি তুই বল? আমার অনেক চয়েস। কি বল, একটা বল যেটা সবচেয়ে বেশি চাস। যেটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো লাল রঙের এসি নেই। লাল রঙের এসি তো হয়, সেটা নেই। এবার সেইটা আমি বদলাতে চাই। আচ্ছা তুই কি চাস? আমার ইচ্ছে এটা থেকে একটু আলাদা আছে। বল কি আলাদা? ইচ্ছেটা হচ্ছে যে এটা হাত রাখি এখানে। আমি বাবার বিজনেস চেঞ্জ করব। কি বিজনেস? বাবার এখন কি বিজনেস? বাবা এখন ওই ইট সিমেন্ট বালি বিক্রি করে। আচ্ছা, আর বাবাকে একটা বড় বিজনেসম্যান বানাতে চাই। কি বিজনেস করবে? ওই অফিসে কাজ করবে, অফিসের বস হবে। আমি, বাবা আর মা তিনজনেই গরিব মানুষ, কিন্তু আমরা গরিব মানুষ কারা? যাদের কোনো টাকা পয়সা নেই, আচ্ছা আর? ভালো বাড়ি নেই, ঠিক করে খেতে পায় না। আরে তোরা মা আর বাবার মধ্যে কাকে বেশি ভালোবাসিস? আমি তো মাকে, আচ্ছা আমি ম্যাক্সিমামলি বলতে বাবাকে, কিন্তু লিস্ট মাকে। মাকে সব থেকে বেশি ভালোবাসি। আমি তো মাকে সব থেকে বেশি। আর কেন মাকে বেশি ভালোবাসিস কেন? কেননা মা আমায় খুব আদর করে। বাবা করে না? বাবা করে, কিন্তু আমায় প্রিক করতে, মানে
গায়ে লাগিয়ে দিতে ওস্তাদ আছে। আচ্ছা, সেই জন্য বাবা মানে ওই আদর করতেই গায়ে লাগে বলে সেজন্য বাবাকে না, কম না, ভালোবাসিস। না, আদর করার সময় এমনি করে, কিন্তু এইরকম ভাবে লাগিয়ে দেয়, মানে আমার যেতে এরকম ভাবে লাগায়? মানে খুব জোর লেগে যায় এমন করে বাবা আমার। মানে বাবা ধরলে তোর ব্যথা লাগে? মানে মানে সেটা নয়, বাবা আমার ধরো ইনজেকশন দিলে যেমন আমরা সবাই ভ্যা ভ্যা করে কাঁদি, হ্যাঁ, সেইরকম করার চেষ্টা করে বাবা। বাবা খালি ইনজেকশন দেয়? বাবা খালি ইনজেকশন দেওয়ার মতন চেষ্টা করে। কেন? কি কি এমন করি যে বাবা খালি এরকম 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 করে? আরে কিচ্ছু করি না, কি করে ওই আদর করার জন্য। আচ্ছা, তুই তোর মাকে কেন বেশি ভালোবাসিস? আমি দুজনকেই ভালোবাসি আসলে, আচ্ছা, কারণ বাবাকে আমি রাত্রিরে আদর করে শুই, আর মাকে আমি বেশি ভালোবাসি, কারণ আমার যা দুঃখ হয়েছে মা আমার পাশে দাঁড়িয়েছে। কি দুঃখ হয়েছে তোর? ধরো কেউ আমাকে মারলো, তার দুঃখ বললাম মাকে, মা কনসোল করলো, দিয়ে তার মাকে বললো। তোকে মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে? মা তো মা গো, কি মা ভালোবাসে না? মা এমন ভালোবাসে খুব, কিন্তু মারে এমন যে মনে হচ্ছে আমার মার খেয়েই একদিন আমি মরে যাব। এরকম বলতে নেই মা, বাবা এরকম বলতে নেই শোনা। ওরকম বলে, মারাও কখনো ওরকম করে না। মা বাবা কেউ চায় না তুই কষ্ট পাস, কেউ চায় না। ওটা মারে মাঝে মাঝে যাতে তুই খুব ভালো করে বড় হতে পারিস, ভালো করে লেখাপড়া করলি, ভালো করে বড় হলি, তুই যাতে ভালো থাকিস সেই জন্য মারে। হ্যাঁ, তোর? সিংহবাজে এইটা তুই কাকে সবচেয়ে? মাকে নিশ্চয়ই। মা তাহলে বাবা। বাবাকে কেন? বাবা মানে না বলে? হ্যাঁ, আমি জানি। না, আরেকটা জিনিস, কি? বাবার দাঁড়িয়ে হ্যাঁ, আছে বলে। বাবার গোঁফগুলো কি বলবো, বাবার বাবার- গোঁফগুলো দেখতে খুব সুন্দর। কিরকম কিরকম? পাকানো গো? হ্যাঁ, আচ্ছা, ওই পাঞ্জাবিদের মতো? না পাগড়ি পরে না, তাহলে ওরাকে ভালো দেখতে, এবং তার থেকে বড় করে হচ্ছে উনি তবলা বাজান। হ্যাঁ, আচ্ছা, বিশেষ করে তবলা বাজান, এবং উনি হচ্ছেন তবলা অ্যাকম্পানিস, তার সঙ্গে রেকর্ডিং এমনি সবই গান বাজনা শিখে রাখেন, সব ইনস্ট্রুমেন্ট। আমি যে যন্ত্র বাজাই সেটা হচ্ছে বাবার থেকে একটু আলাদা, সেটা আচ্ছা, হচ্ছে মানে বাবা পিয়ানো পিয়ানো বাজাই। তুই তো বলি ঢাক বাজাস, পিয়ানো বাজাই, ঢেকুরা করে ঢেকুরা মানে তুই মেইনলি পিয়ানো বাজাস। হ্যাঁ। ইস, একবার শুনবো কখনো, একটা ভিডিও পাঠাস তো তোর পিয়ানো বাজিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এত যদি গল্প হয় একটু তাহলে এগিয়ে আয়। কবিতাটা কখন হবে? তুই শুরু কর। নমস্কার। হুম, কবি অন্নদা শঙ্করের লেখা হ্যাঁ, রাঙা ওই ক্যামেরার দিকে ঘোষর। তাকিয়ে কর। রাঙা ইজের রাঙা জামা রাঙা পাগড়ি পরে কোথায় তুমি যাচ্ছ খোকা রাঙা ঘোড়ায় চড়ে? যাচ্ছি আমি মামার বাড়ি ঢেঙ্কানাল গড়ে, সামনে আছে বামনি নদী গভীর তার জল, ঘোড়া তোমায় নিয়ে যাবে যেথায় রসাতল, এক লম্ফে পার হবে সে এমনি তার বল, তারপরেও দেখবে খাড়া মেঘা পর্বত, উঠতে কেন পারবে ঘোড়া অমন উঁচু পথ, মেঘাই জানে আমার ঘোড়ার আজব কেরামত, ওপারে যে ওত পেতেছে ডোরা কাটা বাঘ, দেখবে তোমার ঘোড়ার উপর কেমন অনুরাগ, গায়ে আমার রাঙা পোশাক মাথায় রাঙা পাগ, বাঘই আমায় ভয় করবে বলবো তুই ভাগ। নমস্কার। নেক্সট। নমস্কার। হ্যাঁ। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। হ্যাঁ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি জ্বলনছই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মার কাছে বাবার কাছে করছে বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য,
যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সিচমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। হঠাৎ কন্টিনিউ হঠাৎ চুন খসানো দেয়াল জোরে কি ঠিক কবি কর সেরকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুলঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হলো কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। ওইদিকে তাকিয়ে বল। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সিজুমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরেই চুন ঘষানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। ভেরি গুড, সোনা মা। কেমন লাগলো? ভালো লাগলো? খারাপ লাগলো? খারাপ লেগেছে হচ্ছে এসিটা। আচ্ছা, বেশি ঠান্ডা না, না গরম? আর আমার রংটা খারাপ বাজে। লেগেছে এসি রংটা বাজে। আর আমার খারাপ লেগেছে হচ্ছে হ্যাঁ। এই ক্যামেরাটা ইউজ করা হচ্ছে না। কেন? ওটার পেছনে দাদা নেই বলে তোর মনে হচ্ছে ওটা ইউজ হচ্ছে না? দুটো ক্যামেরা ইউজ হচ্ছে। ও, ভালো কি আমার- লেগেছে সেটা বল। ভালো লেগেছে হচ্ছে এই যে এত কথা হলো, কবিতা হলো, আর এই ঘরটা। ঘরটা ভালো লেগেছে? আমারও ভালো লেগেছে গো। আমাকেও দে। আর তুমি আবার কি একটা করেছিলে, ওটা করো না একবার। আচ্ছা, বস। আপনি বলুন স্যার, এদিকে আসুন। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, আর আমার ফার্স্টে খুবই এক্সাইটেড লাগছিল করতে এটা, আর করার পরও খুবই এক্সাইটেড লাগছে যে একটা সম্মান হলো তো হুম, তো হুম, আমার আর আমার পরিবারের। আচ্ছা। আর বাজে লেগেছে কিছু না। আমার বাজে লেগেছে হচ্ছে হ্যাঁ। ওই টুলে এখন কেউ বসেনি আর। একটা মানুষ এট এ টাইম কটা টুলে বসবে? আর আমার খারাপ লেগেছে হচ্ছে এই যে এই বড় দাগটা। ওই দাগটা তুই কখন দেখলি? এখন চোখে পড়লো। অসভ্য মেয়ে। আমার জাস্ট একটাই জিনিসই খারাপ লেগেছে। আবার বল, তুই এইমাত্র বললি কিছু খারাপ লাগেনি, বল। নিচে বস, টিভি দেখাও ক্যামেরায় দেখ। টিভি দেখাইনি, টিভিতে কিছু চলেই না, কি দেখাবো?
ওরে এটা তো বাবা পেপা পিগ দেখাবে। পেপা পিগ এখানে চলে না তো, এটা তো স্টুডিও টিভি, এটা তো বাড়ির টিভি না। বাড়ির টিভি এটাতে কেবল কানেকশন নেই তো, এটা তো ওয়াইফাই কানেকশন নেই, কেবল কানেকশন কি নেই। হয় এই টিভিতে? এটাতে আমরা আমাদের কাজের জিনিস দেখি। সত্যি আহারে কষ্ট, আমি কত কষ্ট দিলাম আমার মেয়েটাকে। সরি, আমরা সেশন এখানে শেষ করছি। আমারটা তো শেষ করা হয়নি। তুই বল, তুই তো বল, চুপ করে বসে আছিস। You are invited to my birthday party. When is your birthday? 8th January 2016. I'll definitely come. কি খাওয়াবি? আছে বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি। ইস, কেন বলছি কি? পডকাস্টের প্রথম ভাগ শেষ, দ্বিতীয় ভাগ এবার শুরু হবে, যেখানে আমরা বাচ্চাদের মায়েদের সাথে কথা বলেছি। একটা বিনীত অনুরোধ করব, এরপরে যে কথাগুলো হবে এখান থেকে আপনাদের বাচ্চাদের আর পডকাস্টটা দেখতে দেবেন না। আপনারা দুজন কমফোর্টেবল তো? কোনো অসুবিধা নেই তো? এসিটা চালাও, গরম লাগবে একটু পরে। ওর 102 জ্বর। এবার প্রবলেমটা হচ্ছে জ্বর এসছে আজকে ভোরবেলা 3-4 নাগাদ। এবার আমাকে বলেনি, স্বাভাবিক বলা সম্ভব নয়, বললে আমি ক্যান্সেল করতাম আজকেরটা, কিন্তু ও এটা ভেবেই বলেনি, যেহেতু বাচ্চাদের ব্যাপার, ক্যান্সেল করলে আবার কবে ডেট পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা ভেবে অত্যাচার সহ্য করে চলে এসছে। আপনার হাজব্যান্ড, আপনি মিউজিশিয়ান বললেন, ইনফ্যাক্ট আমি দিদির হাজব্যান্ড বিজনেসম্যান, আমি আপনার মধ্যে প্রমোটারই বিজনেস না? হ্যাঁ, ছেলে বলে দিয়েছে। ছেলে মা কি করে বলনি? মা কি করে বলেছে ক্রমশ প্রকাশ্য। আর আমি আমার মা কি করে, মা কতটা আমার ছেলে বলেনি মারে মেরেছে। আজকে আসার সময় বকে এসেছে। আমার ছেলে এক্ষুনি আস্তে আস্তে রাস্তায় খাচ্ছিল। আমার জানার খুব ইচ্ছে যে 2025-এ দাঁড়িয়ে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু রেজ এ চাইল্ড। জন্মের পর থেকে একটা বাচ্চাকে এই পরিবেশে এখন যেটা হয়ে গেছে আমাদের, কতটা কঠিন আপনাদের কি মনে হয়? সব দিক দিয়ে, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, আপনাদের কি মনে হয় কতটা কঠিন? কঠিন বলতে কি, সত্যি কথা বলতে কি, যে কাজ যেটাই হোক না কেন প্রথমে কঠিন ভেবে নিলেই কঠিন। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মায়েরা তো এতটা তখন, মানে আমরা এখন তো অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী, সবাই আমরা চাকরিজীবী বলতে গেলে। তখন তো আমরা, এখন তো আমাদের প্রত্যেকের বলতে গেলে সিঙ্গেল চাইল্ড। তখন আমরা সবারই ঘরে সবাই 2-3 ভাই বোন করে বড় হয়েছি। সেই রকম পরিবেশে বাবারাও যে এখন যে অনুপাতে সবার অর্থনৈতিক উন্নতি, তখন তো অতটাও ছিল না, কিন্তু তার মধ্যেও তো বাবা মায়েরা আমাদের সুন্দর করে, মানে শিক্ষা থেকে আরম্ভ করে সংস্কৃতি, সবারই বাড়িতে তখন গান বাজনা নিয়ে একটা ভীষণ সুন্দর একটা পরিবেশ। সেটা যখন তারা সব উতরে আমাদের সবাইকে সুন্দর করে বড় করতে পেরেছেন, সেটা একটাই কারণ, তাদের কাছে কখনো মনে হয়নি সংসারটা মানে একটা বিশাল বোঝা। এটা প্রথম কথা মনে হয়নি। আর দ্বিতীয় কথা, সবাই না সংসারটাকে খুব ভালোবেসে করতো। মানে প্রচুর অভাবেই তো সবাই বড় হয়েছে, সে অর্থে দেখতে গেলে ওই একটা ডিমকে ভেঙে 2 টুকরো করে খাওয়ানো, মানে ইনফ্যাক্ট আমার বাড়িতে আমিও যেরকম দেখেছি, মানে ওই চারা মাছের যে ছোট চারা মাছ হতো, আমরা 3 ভাই বোন, তো ওই চারা মাছের মাথাটাকে 3টে ছোট ছোট, মানে খুবই ছোট ছোট ভাগ, তো মা 3 ভাই বোনকে নিয়ে খেতে বসি, 3 জনকে একটু একটু করে খাওয়াতো। যে এটা কিছু না, এটা শেয়ারিং শেখানো। আর এখন তো সেই সুযোগটা নেই সবার, যেহেতু সিঙ্গেল চাইল্ড। কিন্তু তার মধ্যেও এই যে কাজিন বা একটু বন্ধুদের সঙ্গে গিয়ে মানে একটুখানি একটা সময় কাটানো বা কিছু, ওইভাবে ওদের মধ্যে শেয়ারিংটা বা ডিফিকাল্ট সে অর্থে আমার লাগে না, কারণ আমি নিজে প্রথম কথা একটি প্রাইমারি স্কুলে চাকরি করি। আপনি নিজে অর্থনৈতিকভাবে সাবলীল। আমি সাবলীল, এবং তার থেকে বড় কথা আমি বাচ্চাদের সাথেই, মানে আমার বিগত 20 বছর ধরে আমি চাকরি করি। আপনি 20 বছর ধরে জব করছেন? বাহ। তো মানে এই বছর 2026 আমার 20 বছর হবে। হ্যাঁ, তো যার জন্য আমি বাচ্চাদের সাথেই তো এতগুলো বছর কাটিয়েছি। তো ওদেরকে আমি দেখেছি, ওদের কিন্তু অত চাহিদা নেই। ওদের আপনি যেভাবে রাখবেন ওরা অত বোঝেও না, ওদের চাহিদাও নেই যত চাহিদা বা যত বোঝা আমাদের বড়দের। মানে অ্যাকচুয়ালি কি আমাদের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে, এক্সপেকটেশন বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। আপনিও কি একই কথা বলবেন নাকি? আপনার এক্সপেরিয়েন্সে কি হয়েছে? একটা গাছ যেমন মাটি ছাড়া বাঁচে না,
একটা শিশু বাবা মার পরিবার ছাড়া বাঁচে না। একটা শিশুকে মানুষ করতে গেলে তার মূল্যবোধ, তার মানসিকতা তৈরি করাটা খুব দরকার। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে সেটা পরের কথা। তা একজন ভালো মানুষ হওয়া দরকার। সেই জায়গায় ফ্যামিলি আর বাবা মার একটা অপরিসীম রোল আছে। মানে সেই জায়গাটা যে ভূমিকাটা, সেই জায়গাটা কেউ কোনোদিন আসতে পারে না। বাবা মা পরিবারকে দেখে সে শেখে। একটা শিশুকে মানুষ করতে গেলে তার আপব্রিঙ্গিং সব কিছু নির্ভর করে বাবা মা পরিবার উপর। গাছ যেমন ভালো মাটি, উর্বর মাটি পেলে সে তাড়াতাড়ি বড় হয়, তেমনি একটা ভালো ফ্যামিলি পেলে সেই শিশুটা এমনি মানে নিজে থেকে নিজের অজান্তেই সে অসাধারণ হয়ে আপনি যাবে। কি পুরোপুরি হোম মেকার না আপনি ফিনান্সিয়ালি কিছু করেন? না, আমি ফিনান্সিয়াল করতাম, কিন্তু এখন কি বিগত করতেন? আমি হচ্ছে হাইকোর্টের প্র্যাকটিসিং লয়ার ছিলাম। আরে কিন্তু আমি বাপরে! বিগত ৫-৬ বছর হয়ে গেছে ঈশানজিতের জন্য আর আমার মানে বেরোনোটা হয় না, অফ হয়ে তা গেছে। আপনি তো প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন বাড়িতে। এটা আমার ঈশানজিতের ক্লাস 5 হলে আমি বেশ খানিকটা স্কুল টাইমিং পেয়ে যাবে, সেটা তখন আপনি আমি কোন সেক্টরে আমি সিভিল করতাম, সিভিলে করতেন? সিভিল করতাম। নাম্বারটা নিয়ে নিও। আচ্ছা, আমার কাছে আছে। তো আপনার মানে এটা তো হলো মানে এখনকার আপনার বিইং আ প্যারেন্ট আপনারা বলছেন। আমি বলছি যে তাহলে এই যে সব জায়গায় একটা আমাদের সোসাইটিতে একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে বাবা বাচ্চা চাপের। এটা কেন? এই মেন্টালিটিটা তাহলে কোত্থেকে আসে? আপনারা তো আপনি বিশেষ করে আপনি লয়ার, আপনি টিচার, আপনি অনেক মা-বাবাকে হ্যান্ডেল করেন। আপনি তো মানে মানুষই হ্যান্ডেল করেন আরকি। তো আপনাদের দুজনের এক্সপেরিয়েন্সে কি মনে হয় যে এই ভাবনা চিন্তাটা কোত্থেকে আসে? বাবা বাচ্চা না, না বাবা এখন না, আমরা এখন খুব ঝামেলাহীন আছি, ঝামেলা চাই না। বাচ্চা তাহলে ঝামেলা কেন? বাচ্চাটা দেখুন, আমি আমার কথা বলতে পারি। প্রথম কথা, আমার কোনোদিন মনে হয়নি বাচ্চাটা ঝামেলা। বরং বাচ্চা দুজন মানুষের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চা কোনোদিন ঝামেলা হতে পারে বলে তো এটা না আপনারা কখনো এই দেখেছেন, এই ধরনের মানুষকে দেখেছেন যারা এই প্রচুর দেখেছি। আমি প্রচুর দেখি। আমি যে সেক্টরে চাকরি করি সেখানে আমি প্রচুর বাচ্চাকে দেখি। সে হয়তো ক্লাস 1 এ পড়ে। না, তার ঠাকুমা বা দিদিমা বা পিসি বা মাসি যেই হোক ভর্তি করতে এসছে, তখন হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে বাবা কোথায় বা মা কোথায়। অনেকের ক্ষেত্রেই হয়তো নেই, ডেড। অনেকের ক্ষেত্রে আমি দেখি যে ওইরকম বাচ্চাকে, ছোট বাচ্চাকে রেখে মা চলে গেছে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, বা বাবা চলে গেছে, এবং সেটা কিন্তু বাচ্চা জানে, জেনে প্রচুর মানে ওর ভেতর, ও তো ছোট, ওদের তো কোনো ব্যাপারটা নেই। ওই জন্য বললাম, যত এক্সপেকটেশন আমাদের, ওদের মধ্যে সব কোনো ব্যাপার না। ওরা অত কারিগরি অত কিছু বোঝে না, তো ওটাকে আমরাই ঢোকাই। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা কি, ওই যে আপনি যেটা বলছেন যে এটা কেন বাচ্চাটা একটা সবার কাছে চাপ কেন মনে হয়, মানে এটা কেন মনে হয় একটা এখন মানে এক্সট্রা বিগত এফোর্ট। বিশেষ করে করোনার পর থেকে তো এটা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে মানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি আপনারা ফরচুনেটলি ইকোনমিক্যালি যথেষ্ট স্ট্রং আরকি। কিন্তু করোনার কারণে ইকোনমিক্যালি অনেকের অনেক প্রভাব পড়েছে। এটা তো ডিনাই করার কোনো জায়গা নেই। তো করোনার পর থেকে যে ইয়াং কাপল যাদের দেখছি বা মানে এরকম অনেকেই আছে। সোশ্যাল মিডিয়া খুললেই এখন বোঝা যায় যে লোকের মনোভাব কেমন। বাচ্চার প্রতি বা বাচ্চা নেয়ার প্রতি একটা নেগেটিভ মানে নোশন তৈরি হচ্ছে। এক্ষেত্রে আপনাদের দুজনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনাদের দুজনের এক্সপেরিয়েন্স অনুযায়ী কি বক্তব্য আপনাদের? আমি বলি, আমার মনে হয় সবাই অনেকেই বাচ্চাকে ঝামেলা মনে করেন, একটা এক্সট্রা মানে বোঝা, এক্সট্রা বোঝা, ব্যাগেজ। আবার ওর জন্য করতে হবে, রাত জাগতে হবে, বাচ্চা ছোট। আমার মনে হয় আমার আমিতে আমরা খুব সীমাবদ্ধ হয়ে গেছি। ব্যাপারটা আমার হচ্ছে আমিটা মানে আমার ভালো থাকা, আমার কমফর্ট থাকা, আমি ভালো খাবো, আমি থাকবো। একটা যে একজন সঙ্গে থাকলে আমি আরো ভালো থাকতে পারি, সেটা না ভুলে গেছি। কিন্তু এটাতে কি কোনো অন্যায় আছে? যদি আমি আমার ভালোটা দেখি? না, সারা জীবন তো কেউ একা থাকতে পারে না। তার একাকিত্বকে জন্য তো পার্টনার আছে। সে হাসব্যান্ডের রূপে, ওয়াইফের রূপে। পার্টনার আছে, ঠিক কথাই। পার্টনার আছে সব কিন্তু জীবনের সবটুকু আনন্দ সব শুধু পার্টনার না। একটা শিশুর যে তার চারিত্রিক সুলভতা, তার যে একটা পরিষ্কার মন, মানে একটা পবিত্রতা থাকে, সেই পবিত্রতা মানুষের মনকে খুব ছুঁয়ে যায়, নাড়া দেয়। কিন্তু আমরা এই অনেকভাবে পবিত্রতা, হ্যাঁ আমরা বলুন, সরি অনেক সরি। আমাদের মনকে, আমাদের জীবনধারাকে মানে
ওরা অনেক কন্ট্রোল, ওদের সহজ সরল। ও যেটা বললো যে আমাদের চাহিদাটা আমরা ওর উপর ইনপুট করছি, ওকে ওর মতো বাঁচতে দিতে হবে। ও থাকলেই আমাদের জীবনটা পরিপূর্ণ, একদম ও তাই। না থাকলে আমরা পরিপূর্ণ নই। কিন্তু ও অনেক সময় তো এটাও শোনা যায় এখন, বিশেষ করে জেন জি যাদেরকে আমরা বলি, বা জেন আলফা, আমাদের ছেলেমেয়েরা তো কাইন্ড অফ জেন আলফাতেই পড়ে, তার আগের জেনারেশনটা জেন জিতে পড়ে, যারা 23-24 বছর বয়সের ছেলে মেয়ে। এরকম বিশেষ করে আমি জানি না আপনারা কতটা ওয়াকিবহাল, বেশ কিছুদিন আগে একটা কেস হয়েছিল, একটা না বেশ কয়েকটা কেস হয়েছিল ইন্ডিয়াতে এবং অ্যাব্রডে। বাচ্চা বাবা মাকে সু করছে, আমাকে জন্ম কেন দিয়েছো সেই জন্যে, আমি তো জন্ম নিতে চাইনি, তুমি আমার অনিচ্ছা সত্ত্বে আমাকে জন্ম দিয়েছো, আমি এই পৃথিবীতে থাকতে চাই না, সেই জন্যে আমি তোমাকে সু করব। এবং এটা সম্ভবত আমেরিকাতে না কোথায়, আমেরিকাতে হয়েছিল না সম্ভবত, ইন্ডিয়াতেও একটা কেস হয়েছিল এরকম, এবং খুব ইয়েতে এসছিল, খুব নিউজে এসছিল। এবং মজার বিষয় হচ্ছে সেই কেসটা কোর্টে গ্রান্ট হয়েছে। এই ধরনের যে মানসিকতা, এটা আপনারা কিভাবে দেখেন? এটা আমাদের ক্ষেত্রে খুবই রেয়ার, কিন্তু এটা হচ্ছে জেনজিদের মধ্যে অনেক হয়েছে। যেমন কথার কথা কিছু একটা বলতে গেলে, বা এই জেনারেশনের ছেলে মেয়েদের, যে আমি বলেছিলাম আমার জন্ম দিতে দিয়েছো কেন, এই কথাটা কিন্তু খুব চলে এখন। এইটাকে আপনারা কিভাবে দেখেন? আসল কথা কি বলবো জানেন তো, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মানে আমি নিজে যদি পরিপূর্ণ হই তবে তো একটা বাচ্চাকে পরিপূর্ণ করতে পারবো। মানুষের জীবন থেকে না শাসনটা চলে গেছে, যেটা আমার ধারণা। হ্যাঁ, আমি যেহেতু নিজেও স্কুলে আছি, আমি যেটা বুঝতে পারি শাসনহীন জীবন হয়ে গেছে। তো তো যার জন্য এই যে বাচ্চার যে মনে একটা, মানে এটা কোনো বাচ্চা মাকে বলতে পারে বা বাবাকে বলতে পারে, এটা সম্ভব? আমি তো এটা তো বলছে আমি সেটাই বলছে এটা প্রথম কথা, আমি এটা ফ্যাক্ট। এই ধরনের নিউজ আমি শুনি না, মানে আমার শুনলে খুব শরীর খারাপ আপনাকে আমি লাগে। লিংক পাঠাবো এই নিউজটার। না বাবা, আমি শুনতেও চাই না। সিরিয়াসলি আমি লিংক পাঠাবো আপনাকে, আমার দুজনকেই পাঠাবো। শুনলেই কিরকম একটা শরীর টরীর খারাপ করতে থাকে, যে বাপরে মানে কি ভয়ানক পৃথিবীতে রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে, সরি টু ইন্টারাপ্ট, এই ঘটনাটাকে জাস্টিফাই করার জন্যে লোকজন আছে। হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার। একদম। মানে আমি বুঝতে পারি না যারা এই ব্যাপারগুলোকে জাস্টিফাই করছে, মানে তারা কিন্তু যথেষ্ট সেই বয়সের মানুষের থেকে অনেক বড় বড়। একদম একদম আমি একদম। ভাবি তারা ছোটবেলা থেকে কি বাড়িতে কি কোনো লাগাম ছিল না, নাকি বড় হওয়ার সাথে সাথে লাগামটা আলগা হয়ে কি, মানে ততদিন ভেবেছে দাঁড়াও আমি একটু বড় হই, তারপর আমি মজা দেখাবো, মানে পুরো সোসাইটিকে মজা দেখাবো। এবার কি হয় ব্যাপারটা কিরকম ঘুণ ধরার মতো, একটা দিক দিয়ে ঢুকে, মানে একটা কাঠে ঘুণ ধরলে তখন পাশাপাশি পুরো ব্যাপারটাকে নষ্ট করে দেয় না? এই সমাজের ঘুণটা খুব বাজেভাবে ধরে গেছে। এই পুরো ব্যাপারটাতে তাহলে আপনারা এখনকার এডুকেশনাল সিস্টেমটা কিভাবে দেখছেন? মানে কতটা এডুকেশন সিস্টেম কতটা হেল্প করছে বাবা মাদের আর বাচ্চাদের পুরো ব্যাপারটাকে মার্জ করার জন্য? একটা সমাজের শিরদাঁড়া এডুকেশন, একটা শিক্ষা। আমাদের যে বিদ্যাসাগরের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ছিল, বিদ্যাসাগর দ্বিতীয় ভাগে যে কথাগুলো বলে গেছেন সেগুলো হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য। কাউকে না বলে, পারমিশন না দিয়ে কোনো দ্রব্য না ছোঁয়া, মিথ্যে কথা না বলা, সদা সত্যি কথা বলা, এগুলো হচ্ছে অবশ্য পালনীয়। এগুলো সেগুলো তো আমরা করি না। না, সেই জন্যই তো এগুলো তো আর পড়ানো হয় না। যারা ডিসিশন মেকার, যে ওরাও হয়তো ব্যাপারটা রিয়েলাইজ করছে যে আমি তো এই জায়গা থেকে উঠে এখানে এসেছি, তার মানে অন্য কেউ আসতে পারে, কেটে দাও। আসল ব্যাপারটা হচ্ছে সেটা, যে আমি যদি পারি ওইখান থেকে আসতে, তাহলে আমার থেকেও পিছন দিক থেকে আরেকজন চলে আসতে পারে দৌড়ে, আমি সেটা জায়গাটাই রাখবো না। উঠতে দেয়াই যাবে না। না, মানে সেই এটা কথাটা হয়তো। ওরম হলো, তরোয়ালের একটা খাপে একটাই তো তরোয়াল ঢুকবে, একদম একদমই। সিংহাসনে একটাই রাজা বসবে, দুটো রাজা বসবে না। রাজা হওয়ার ওয়েটাও আমি নষ্ট করে দেবো। হ্যাঁ, এটা কূটনীতি হয়ে গেল, এটা সমাজ তৈরি হলো না, এটা কূটনীতি হয়ে সেটাই গেল, চলছে। সেটাই চলছে। এই জন্যই সমাজটা এরম ভাবে ভেঙে যাচ্ছে, এত অবক্ষয় হচ্ছে, এত সমস্যা তৈরি হচ্ছে। আমাদের ছোটবেলায় কি ছিল, যখন আমাদের স্কুল ডেজ, ইনফ্যাক্ট কলেজ ডেজেও আমরা প্রত্যেকেই এটা জানি, আমাদের না টিচার কম ছিল, অভিভাবক বেশি ছিল। কোনো একটা ভুল করলে বকতো, মারতো, আবার আদর করে ভালোবেসে বুঝিয়েও দিত। আপনাদের কোথাও মনে হয় যে এখন সেটা নেই বা অভাব?
সেটা মনে হয় না, কারণ মানে আমরা কিন্তু আগে যেমন আমরা টিচারদের ভয় পেতাম, এখন আবার একটু মানে ভয়টা কমে গিয়ে আরো একটু বেশি বন্ধু বন্ধু ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, এখন একটু মানে আমরা যেমন বড় হওয়ার পর টিচারদের কাছে গিয়ে খুব মানে স্নেহ করে কাছে টেনে নেওয়া, সেটা ছোটবেলায় খুব ভয় পেতাম। একদম এখন আবার ছোটবেলা থেকেই আমি তো আমার স্কুলেরই দেখি, ক্লাস একদম ছোট বাচ্চারা যারা হয়তো 1-2 এর ক্ষেত্রে, তো তাদের সাথে আমার গল্প করতে বেশি ভাল লাগে। মানে ওদের খারাপ লাগা ভালো লাগা সব কিছু, মানে আমি যখন নিজের ছোটবেলা ভাবি তখন কিন্তু টিচারদের আমাদের একটু ভয়ই লাগতো, এত গল্প তো করতেই পারতাম না সামনে গিয়ে। হ্যাঁ, বা একটা কিরকম বাবা দিদিমণি এই ব্যাপারটা ছিল। তো ওদের সঙ্গে কিন্তু এখন আরো বেশি বন্ধুত্ব সুলভ ব্যাপারটা আমাদের হয়েছে। তাতে তো আমার মনে হয় না খুব একটা খারাপ, বরং টিচাররা অনেক কথা আগে থেকে বুঝতে পারছে, মানে ওই স্টুডেন্টের সাথে আপনি যে গল্প করতে করতে। সম্পর্কটার কথা বললেন, যে ফ্রেন্ডশিপটার কথা বললেন, আপনার মনে হয় না সেটা মানে খুব অল্প সংখ্যক স্কুলেই এই ধরনের মানসিকতার টিচার পাওয়া যায়? এখন যেটা ম্যাক্সিমাম পেরেন্টদের যেটা কমপ্লেন, সেটা হচ্ছে যে স্কুলে তো কিছু শেখায় না, স্কুলে তো কিছু পড়ায় না, স্কুলের টিচাররা তো ব্যবসা করছে, এখান থেকে হচ্ছে, তারপর এখান থেকে টিউশনে আমার কাছে পড়ো নাহলে নাম্বার দেবো না। এই যে একটা একটা নেক্সাস টাইপের যে তৈরি হয়ে সেটা যায় হয়, স্কুলে। সেটা দেখুন ওই যে বললাম ওটা না, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা আপনি একজনকে দিয়ে 10 জনকে বিচার করাটা যেরকম খুব বোকা বোকা ব্যাপারটা হয়ে যাবে। কারণ যারা করেন এটা, সেটা না, ওটা ওনাদের হ্যাবিট। ওটা আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। ও যতই একটা নিয়ম এসছিল তখন, যে যারা সরকারি চাকরি করে তারা কেউ চাকরির পরে আর টিউশন টিউশন পড়াতে পড়াতে হ্যাঁ, পারবে না। এটা প্রাইভেটেও এসেছিল মাঝখানে, হয়তো খুব অল্প দিনের জন্য, কিন্তু যাই এসেছিল। হোক, এসছিল। যবে এসছিল সেটা, যারা এই ধরনের মানুষ তারা ওগুলো শুনেছে, মানে আমরা শুনে আমরা আর ওই ধার কাজ মারাইনি, বাবা যাব না, বাবা কি দরকার, বাবা পাচ্ছি ঠিকঠাক চলে যাচ্ছে। কিন্তু ডিয়ার টাইপের যারা, তারা ধর যা বলেছে বলেছে, আমি ঠিক করাবো, ক্লাসে গিয়ে ভয়ও দেখাবো, চোখও রাঙাবো, এবং তারপরে আবার তাদেরকে বেশ ভালো মন্দ করে অন্য শিক্ষকদের প্রতি যাতে তাদের কি বলবো ডিসরেসপেক্টটা বেশি হয়ে যায়, মানে আরেকজন টিচারকে যাতে সে খুব অশ্রদ্ধা করতে পারে খুব সহজেই, সেটাও তাকে শেখাবো। সবটাই আমার, মানে ওই যে বললাম না, একটা নিজেদের একটা প্রচন্ড বেশি স্বাধীন চেতা হয়ে গেছে। মানে এটা আমরা নিজেরাও শিক্ষকতা করতে গিয়ে এরকম দেখি প্রচুর আছে, যে মানে স্কুলেও পড়ানো হচ্ছে আবার প্রাইভেট টিউশনও করছে। তাদের সময় আমরাই ভাবি যে তারা কি করে সময়টা পায়, মানে আর কি তাদের সত্যি কোনো মানে সময় নেই? আমাদের তো চাকরির পরে যেমন বাড়িতে এসে বাচ্চাকে স্কুলেরও সামলানো, কিছু এক্সট্রা কাজ থাকে। প্রচুর স্কুলের এক্সট্রা কাজ থাকে, তারা কিন্তু আমার স্কুলের এক্সট্রা কাজগুলো করে না। আচ্ছা, এরকম আমি অনেককে জানি যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা কিন্তু সবার কাছে খুব আদর্শ শিক্ষক, বরং আমরাই যারা করি না তারাই কিন্তু ভীষণ সমাজের খুব আলোচিত শিক্ষক। কারণ আমরা বুঝতে পারি না কেন আলোচনার শিকার, কারণ আমরা তো ওই তারা রাজনীতিটা কাজ করতে করে না পারি না। ঠিকই, কিন্তু অন্যদিকে অন্য কিছু তাই তো করছে। বলছি, ওই রাজনীতিটা করতে পারি না স্টুডেন্টের সাথে। আমার মনে হয় যদি আমার ক্লাসে 10টা বাচ্চা থাকে, 10টা বাচ্চাই একটু শিখুক। কারণ বাবা মায়েদের এখন একটা ব্যাপার কি, সন্ধে হলেই টিভি চালিয়ে বসে পড়ছে। মানে এটা কিছু বছর আগে, এখন তার টিভিও দূরস্থান, এখন মোবাইল। মোবাইল। মানে ঘুরছে ফিরছে বাচ্চা পড়ছে, মা ওদিকে মোবাইলে দেখে যাচ্ছে, সে গেম খেলছে কি করছে জানি না, কিন্তু সে করে যাচ্ছে। আমার স্কুলের সামনে, আমি একদিন স্কুলে ঢুকছে, দেখছি একজন মা কি আপন মনে এরকম করে মানে কথা বলে যাচ্ছে। পরে আমার এক কলিগ বলছে, দেখেছো বাইরে বসে বসে ভিডিও করছে, মানে ও কি বলো, ওই ইউটিউব চ্যানেল, না ব্লগিং। ওই ব্লগিং করছে। হ্যাঁ, সব তো করিও না, জানিও না, মানে অনেক সময় আছে মানুষের, মানে তাদের একটা ব্যাপার কি, আমি পড়াবো না, মানে আমার বাচ্চা জন্ম দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছি, এবার ফেলে ছড়িয়ে মানুষ হয়ে যাবে। দিদিমণির দায়িত্ব, স্কুলের দিদিমণির দায়িত্ব ওকে পড়িয়ে নেওয়া, মানে বাড়িতে মানে যে আগে যেখানে মানে টিচারদের দায়িত্ব ছিল যে ওকে লেখাপড়া করানো, এডুকেশনটাকে ঠিকঠাক দেওয়া, এখন সেখানে আপনি বলছেন টিচারদের দায়িত্ব হয়ে গেছে ওকে জীবনে ঠিকঠাক করে দেওয়া।
হ্যাঁ, কারণ মা তো দেখছে না। একজন ভালো সন্তান হতে গেলে আমার কাছে মনে হয় বাবা মায়ের তো অবদান, দুজনের অবদান ভীষণ। কিন্তু মাকে তো ভীষণ, মানে আমার মতে একজন মাকে খুব সঠিক মানে মানুষ হতে হয়। মানে যে গাছ ফল দেবে সেই গাছই যদি ঠিকঠাক না হয়, সেই গাছে কি করে খুব ভালো ফলনটা দিদি হবে? তো বিইং আ টিচার বললেন। এবার আপনি বিইং আ হোম মেকার বলুন যে উনি কতটা ঠিক বলেছেন, কতটা ভুল বলেছেন এবং আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? কারণ উনি কিন্তু বাবা-মার কথাই বললেন যে মায়েদের একটা এরকম ব্যাপার থাকে, এ থাকে। আপনি অনেককেই দেখেছেন। সংসারটা শুরু হচ্ছে, জীবনটা শুরু হচ্ছে বাবা মাকে দিয়ে। একটা শিশুর বাচ্চার জীবনটা শুরু হয় কিন্তু বাবা মা। সেই দুটো গাছ, বট গাছই তো আমাদের সারা জীবন ছায়া দিচ্ছে সব পরিস্থিতিতে, রোদে জলে ঝড়ে, শরীর খারাপে, সব দিকে সেখানে মানুষ সেই হিসেবে বাবা-মা যখন এই ধরনের বাবা অ্যাটিটিউড নাই শুরু করে তখন তো স্বাভাবিকভাবে তারা তাহলে ভরসাটা করবে কার উপর? আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, মাটির ওপর ভরসা করছি যে আমি পড়ে যাব না। আমি যদি এইখানে দেখি গর্ত আছে তাহলে আমি সরে যাব। তাহলে যে জীবনটা বাবা মা দিয়েছে, বাবা মাই যখন আমার দায়িত্ব নিতে চাইছে না, অস্বীকার করছে, আমাকে অবহেলা করছে, স্বাভাবিকভাবে আমরা যা পাবো সেটাই রিটার্ন দেবো। তাহলে আমি সেই ভালোবাসাটা পাবো কোত্থেকে? আমি তো আগে আগে টিচার যে বলছে কিন্তু বাবা-মার সেই ভালোবাসাটা তো আপনি টিচারের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না। পারেন না, কিন্তু আমি বলি টিচারের মধ্যেও কিন্তু একটা সুপ্ত বাঞ্ছ, উনি দিদিমণি, ও সঙ্গে সঙ্গে উনি মা, উনি যখন বাচ্চাদের পড়াবেন একটা সেই সন্তান স্নেহ কোথাও না কোথাও কাজ করবেই। কিন্তু ওনার ক্লাসে যদি ২০ টা বাচ্চা থাকে, উনি ২০ টা বাচ্চার বাবা-মা তো হতে পারবেন না। না। উনি একটা জেনারেল ওয়েতে সবাইকে জেনারেল ট্রিট ওয়েতে করতে পারেন। দেখছেন। কিন্তু যার স্পেশালাইজড বাবা-মা, মানে আমার বাবা-মা উনি, আমার বাবা-মা ও। তো সেক্ষেত্রে বাবা-মার কর্তব্যটা কি? যাতে আমার বাচ্চাটা এই যে, যেই ঘটনাগুলি উনি বললেন, এই ঘটনাগুলো বা টিচারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। মানে আমি বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, মানুষ করে পাঠাও। আমি মানে ওই কম্পিউটারে প্রোগ্রাম দিয়ে দিয়েছি, ভাই তুমি ইয়ে করে সফটওয়্যার পাঠিয়ে এটা দাও। আসলে আমাদের জীবনটা এই মোবাইল আসার পর থেকে প্রযুক্তি নির্ভর জীবন হওয়ার পর থেকে আমরা রেডি টু ইট খেতে চাই। 5 মিনিট ফোন খুললেন 5 মিনিটস রেসিপি, ফোনটাই খুলবেন শর্ট ভিডিও, লং ভিডিও যত না আসে তার থেকে শর্ট। আমরা শর্টকাট জীবনটাকে হঠাৎ খুব ভালোবেসে ফেলেছি। এইখান থেকে দুটো কথা আছে, সেটা হচ্ছে প্রথম দুটো পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে বাচ্চাদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত? সেই লিমিটটা কি হবে? কতটা স্বাধীনচেতা হতে দেওয়া যায় একটা বাচ্চাকে? প্রথম কথা হচ্ছে বাচ্চার নিজেই একটা পুরো নতুন, মানে ফুলের মতো ভীষণ ইনোসেন্ট তো, মানে স্বাধীন চেতা বলতে আমরা তো লাগাম ছাড়া জীবনটাকে বুঝি। একদম। হ্যাঁ, তো সেই লাগাম ছাড়া জীবনটা কতটা, মানে লাগাম ছাড়া মানে পুরোটাই তো না, লাগাম। আজকালকার বাচ্চারা দেখছি যে একটা নির্দিষ্ট বয়সের পরে, মানে খুব ছোট ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তারা আমার ফ্রিডম চাই, এই একটা ব্যাপার ঢুকে গেছে ওদের মধ্যে। কতটা ফ্রিডম ইজ গুড ফ্রিডম? আপনি বিইং এ টিচার আর আপনি বিইং এ মাদার। এই যে কথাটা বলছে না, এটা যে ওর মনের মধ্যে আসছে, সেটার তো সূত্রপাতটা পরিবার, বন্ধু-বান্ধব, পরিবেশটা। ঠিক আছে? কতটা স্বাধীনতা দেয়া যেতে পারে সেটার জন্য আমার মনে হয় আমি বারবার, যেহেতু আমি টিচার, আমি বারবার ওই মা-বাবার দিকেই ঘুরে ফিরে চলে যাই। কারণ ওটা আমাদের হ্যাবিট হয়ে মানে গেছে। এই কথাটা বললে আবার লোকে বলবে যে তুমি স্বাধীনতা দেওয়ার কে? এক্সাক্টলি। তুমি কে? তুমি জন্ম দিয়েছো তাই বলে কি তুমি মাথা কিনে নিয়েছো নাকি? যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমি আপনার বাচ্চা, আমাকে স্বাধীনতা দেওয়ার তুমি কে? তাহলে আপনার প্রথমত উত্তরটা কি হবে? আমি বলি যে এখনকার দিনে সত্যি বাচ্চারা প্রশ্ন করে, আমি আমার মতো থাকবো, আমারটা কোথায়? তুমি বলার কে? তুমি কি করেছো আমার জন্য? হ্যাঁ। তুমি কি হয়, সব মায়েরাই তো এরম করে। আমাদের জন্মটাই তো মায়ের থেকে। আমরা এই যে চিন্তাটা মায়ের থেকে আলাদা তো আমরা নই। হয়তো ভূমিষ্ঠ কিন্তু হয়ে আপনার বাচ্চা যদি ঘুরে এই কথাটা বলে, আমি তো বলিনি আমার জন্ম দিতে। তুমি তোমার ইচ্ছেতে দিয়েছো। তোমার আর বাবার ইচ্ছে হয়েছে যে তোমরা একটা মানে প্রাণকে আনবে পৃথিবীতে। আমি তো তোমাদের মাথায় উঠে বলিনি যে আমায় জন্ম দাও, আমায় জন্ম দাও। একটা বাচ্চার মধ্যে প্রথম কথা, সে তো ভীষণ ইনোসেন্ট।
তার মধ্যে এই প্রশ্নটা আসবে কেন? প্রথম কথা আসছে তো, আসছে কেন? এটার কারণ জানতে এটার চাইছি কারণটাই কিরকম। হচ্ছে পরিবারটা এতটাই মানে ভগ্নপ্রায় দেখছে না, ও প্রচন্ড কষ্ট থেকে এই কথাটা বলছে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, বাড়ির যারা বড়রা না, সবার এক হচ্ছে এক্সপেকটেশন, দ্বিতীয় হচ্ছে বড়দেরই নিজেরা মানে সেই ব্যাপারটাই নেই যে একটা নিজেকে, ওই যে বললাম, শান্ত করে নিজেকে একটু কিছুক্ষণ বসানো, নিজেকে ভাবা আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, মানে বা আমি একটু যেন বেশি করে ফেললাম, আমি তো এখানে একটু আমরা আত্মসমালোচনা করতে ভুলে যাচ্ছি। একদম। এটা যদি হয় না, আমি জানি না আপনার এই চ্যানেলে এই কথাগুলো শোনার পর, মানে আমি অ্যাকচুয়ালি বেশি এসব নিয়ে মাথা ঘামাইও না। তো এটা যদি ভাবি, আমি উল্টো দিকের মানুষের থেকে একদম, মানে ও পুরো 100% কারেক্ট হবে, আমি তো নিজেই 100% কারেক্ট নই। প্রথম কথা হচ্ছে স্বামীজির একটা কথা আছে না, বি অ্যান্ড মেক, হ্যাঁ, আমরা এটাই ভুলে গেছি। মানে আগে নিজে, দেন আর একজনকে। আমার মধ্যে ওই ভালো অ্যাবিলিটিগুলো নেই, আমি কি করে আর একটা বাচ্চার কাছ থেকে আশা করব? তার জন্য তো আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে স্বামীজির কথা অনুযায়ী। আপনি কি বলবেন দিদি এতে? আমি বলবো যে আমরা যে অল্পেতেই বড্ড বাচ্চাদের হাতে অল্প কথাতে এই জেদ করেছে, এই ছেলে এটা চাইছে, এক্ষুনি দিতে হবে। ছেলে জেদ করলেই যে সঙ্গে সঙ্গে সেই ডিমান্ডটা পূরণ করতে হবে, এটা তো কোথাও লেখা নেই। আপনি তো আপনার ছেলে কাঁদলেই তার হাতে ফোন তুলে দিয়েছেন। আমি যে ফোন তুলেছি তার মেন কারণ হচ্ছে করোনা পিরিয়ডে লকডাউনে অনলাইন ক্লাস। না, ও এটা যে কি বলেছে যে ও কাঁদলেই আপনি ফোন তুলে দেন, যখন 2-3 বছর বয়স তখন থেকে। না, ও ফার্স্ট মোবাইলটা আচ্ছা, হ্যাঁ। অনলাইন ক্লাসে ফার্স্ট মোবাইলের সাথে ওদের পরিচিতিটা খুব ভালোভাবে হয়। করোনা মারাত্মক। পিরিয়ডে 2 বছর টাইম তারপর সেটাকে কন্ট্রোল করা যায়নি কেন? কন্ট্রোল করতে, ওই যে একটা অ্যাডিকশনের পর্যায়ে, আর মোবাইল যত ভালো তত খারাপ, ওতে অনেক ভালো জিনিসও আছে। আর বাচ্চা মানুষদের অত বোঝার ক্ষমতা নেই যে ওটা ভালো আর এটা খারাপ, ওদের ওরা না। যখন বোঝার ক্ষমতা নেই, তাহলে আমাদের উচিত ওদের বোঝানো। তো সেই দায়িত্বটা কি আমরা নিতে পেরেছি বা কতটা আমরা নিজেরাই সাকসেসফুল হয়েছি? addicted হয়ে গেছি। এক্স্যাক্টলি। আমি নিজেই অ্যাডিক্টেড। আমি তখনই তো আমার বাচ্চাকে সাবধান করতে পারবো যে ওটা তুমি নিও না। বা ও যদি দেখে আমি ফোনটা খুলে শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতই শুনছি, অটোমেটিক ও শুনবে। সকাল বিকেল মা শাস্ত্রীয় সঙ্গীত শুনছে, বা সকাল বিকেল মা মোবাইলটা খুলে না খুব ভালো ভালো স্পিরিচুয়াল কিছু লেকচার শুনছে। আমরা এখন সব রেডি টু ইট, সব সময় মানে 2 মিনিটে কি কাজ হয়ে যাবে। সিঁড়ি দিয়ে ওঠা অনেক কষ্ট, লিফটে করে নেবে, চল না, লিফট নেই, খুব গরম হচ্ছে, পরিশ্রম সাধ্য। বিদ্যাসাগর তার মায়ের কথায় নদী পেরিয়েছিল, এখন বাবা মার জন্য যদি এক হাঁটুর রাস্তায় জলে নামতে, বাবা কি ডাটি বাটার মাছ পাঠিয়েছে। আমাদের বাবা মায়ের প্রতি টানটা কমে গেছে, সেই টানটা যদি থাকতো তাহলে এ কথাটা কখনো মনে হতো না, না। এটার কিন্তু একটা বিশাল কারণ, যে পরিমাণ আমাদের মা বাবারা সময় দিতে পারতেন না, কিন্তু ওই যে একটা অদ্ভুত শাসনের সাথে একটা অদ্ভুত স্নেহ ভালোবাসা ছিল, যার জন্য আমাদের কোনোদিন ওরকম মানে মেরে ধরে একাকার কাণ্ড করে ফেলার পরেও আমাদের কারোর মনে হয়নি একটা খুব ভয়ঙ্কর কিছু করব, যেটাতে আমার মা মানে মানে হাহুতাশ করতে করতে শেষ হয়ে যাবে এই জীবনটা। এটা মনে হয়নি আমাদের। প্রথমেই যেটা এসছিল ভেতরে, আস্তে আস্তে তৈরি হয়েছে, জীবনটা ভীষণ দামি। এটা এটা আমাদের বাবা মায়েরা, বিশেষ করে মায়েদের এটা উচিত খুব ভালো করে বাচ্চাকে বোঝানো যে আমাদের জীবনটা কিন্তু প্রচণ্ড দামি, জীবনটা এত হেলায় নষ্ট করার নয়। তাহলে আমরা বোঝাতে অক্ষম হচ্ছি কেন? আমি নিজেই তো বুঝতে পারছি না। আমি তো যাদের মানে না, সত্যি চারপাশে জীবন খুব সস্তা হয়ে গেছে। হ্যাঁ, সস্তা খুব হয়ে বলছি তো, গেছে। একটুতেই বাচ্চা করে অপমান নিচ্ছে। করা খুব সস্তা, মানে আপনাকে সব একটা কিছু কথা সস্তা। বলি। মানুষ কথাটার শুধু অর্থই একটা মানুষ জিনিসই দাম, ভুলে গেছে, শুধু মান একটা আর জিনিসই হুঁশ দামি, হলে। একটা জিনিসই দামি, সেটা হচ্ছে বাজারে জিনিসের দাম। কি হলো, মানে ব্যাপারটা সস্তা হচ্ছেটা কি? কতখানি, মানে আমার কাছে একটি বাচ্চা তখন, মানে সে হয়তো এখন ক্লাস 10-11 পড়ে হয়তো, তখন ও ক্লাস 1-2 পড়তো। হ্যাঁ, আমার কাছে এসে গল্প করছে, ছেলে তো, বাচ্চা ছেলে। তখন আমার বিয়ে থাওয়া হয়নি, আমি বাচ্চার মাও হইনি, কিন্তু ওই যে বললাম যেহেতু শিক্ষকতা জগতে এত বছর আছি,
প্রথম একটু রাগী দিদিমণি ছিলাম, মানে এখন আমি খুব রাগী দিদিমণি, সবাই আমাকে একটা খুব ইমেজ একটা অদ্ভুত ইমেজ হয়ে গেছে, মানে আমি ওদের যতই স্নেহ করি একটা অদ্ভুত ইমেজ, ওদের কাছেও ইমেজ, ওদের পরিবারের কাছেও ইমেজ। তা একদিকে ভালো, ঠিক আছে, কিন্তু ওই রাগী ইমেজটার পরেও ওরা কিন্তু আমার অসম্ভব ভালোবাসে। আমি এটা বুঝতে পারি 5th সেপ্টেম্বরে, মানে আমি প্রত্যেকটা 5th সেপ্টেম্বরে কাঁদি, মানে ভীষণ কাঁদি। মানে ওরা যখন আমাকে এসে জড়িয়ে ধরে, মানে আমি এখনো বলতে বলতে আমার খুব ইমোশনাল লাগছে। না না, মানে আমার খুব কষ্ট লাগে যে আমি তোদের এত বকি, এত মারি, মানে তোরা আমাকে এত ভালোবাসিস। তো ওরা কত কথা বলে আমার কাছে এসে, জানো তো আমার মা না চলে গেছে, হ্যাঁ, একটি ছেলে আমার কাছে তখন ক্লাস 2 এ পড়ে, আমার তখন বলছে যে ওর বাবা ওকে দিয়ে আসতো নিয়ে আসতো, তো আমি ওকে বলছি যে তা তোর বাড়িতে কে আছে? না ওই বাবা আমাকে দিয়ে যায়, তারপরে বাবা একটু কাজ টাজ করে আবার আমাকে নিয়ে গিয়ে বাবা আমাকে খাইয়ে বাড়িতে তালা দিয়ে চলে যায়, তারপর আমি থাকি বাড়িতে একা বাবা আবার বিকেলবেলা এসে একটু খুলে আমাকে একটু আবার কিছু খাইয়ে টাইয়ে খাবার টাবার দিয়ে বাবা আবার চলে যায়, বন্ধ করে আবার রাত্রিবেলা এসে খুলে। আমি বলছি তোর মা কোথায় গেল? বলছে তুমি কাউকে বলবে না তো, তোমাকে একটা কথা বলবো। আমি বলছি না বল। বলছে যে আমার মা তো একটা আঙ্কেলের সাথে চলে গেছে। আমি যে আঙ্কেলের সাথে, আমি তখন ভাবছি এই রে, এর কাছে আঙ্কেলের সাথে চলে গেছে, ব্যাপারটা এই যে বলছে একটা ক্লাস 2 এ পড়া বাচ্চা, এর ভবিষ্যৎটা ভেবে আমার তখন খুব ভয় এখন লাগছে। বুঝতে পারছে না, কিছুদিন পর তো ঘৃণা করবে মহিলাকে। এক্স্যাক্টলি, মানে ও যখন আমাকে বলছে আমি তখন ভাবছি এ যখন বড় হবে ব্যাপারটা বুঝবে, চলে গেছে মা একটা আঙ্কেলের সাথে, এবং ক্লাস 2 এ পড়া বাচ্চা কি পারে করতে, ওকে দরজা বন্ধ করে চলে যাচ্ছে, কিছু করার নেই বাবার, ওখানে ওকে দেখার মতো কেউ নেই, একা বাচ্চা টয়লেটে যাচ্ছে, একা যেটুকু খাবার থাকছে খাচ্ছে, একাই ঘুমোচ্ছে। আমি ভাবছি আহারে তোর এত করুণ জীবন, মানে মনে মনে ভাবছি যে কি নিষ্ঠুর, মানে যারা মা হচ্ছে অনেকেই মানে আমি অনেকের কাছে দেখেছি ব্যাপারটা ভীষণ, এই যেটা দিয়ে আপনি শুরু করলেন যে এটা একটা বোঝার মতো, বোঝা হওয়ার তো কথা নয়। সবাই তো সেই বোঝা স্বেচ্ছায় নেয় না। যেমন এই মহিলা, যদি তার পার্সপেক্টিভ থেকে দেখি, এমনও হতে পারে যে তিনি স্বেচ্ছায় এই বোঝা নেননি, তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি নিতে না পেরে হয়তো অন্য জায়গায় অন্য অপশন খুঁজে নিয়েছেন, সেটাও তো হতে পারে। মানে মা যখন হচ্ছি, কেউ হচ্ছে, তখন তো সে সচেতনভাবেই হচ্ছে। সবসময় কি তাই? যদি নাও হয় তার জন্য তো আরো অনেক উপায় আছে। হতেই পারে বাবা মায়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব প্রচুর, এবং সেটা এখনকার দিন আরো অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু বাচ্চাটা তো কোনো দোষ করেনি। ওর দিকে তাকে যে বললাম না, একটা বাচ্চা মা বাবার জীবনে একটা ব্রিজের কাজ করে, যেই বাবা মা দূরে চলে যায় না, আবার সেই বাবা মাকে ও আবার এক জায়গায় আনে। তো সেইখান থেকেও যখন একজন সরে যায়, মানে ও ভাবছে আমি কোথায় এলাম, তখনই বলছে আমাকে কেন এনেছো, তোমাকে কি আমি বলেছিলাম আমাকে আনতে? সূত্রটা কে মানে করছে? এনেছই যখন কষ্ট দিচ্ছ কেন? এক্স্যাক্টলি, সূত্রটা তো মা বাবা শুরু করবে, আর এখন দোষ হয়ে যাচ্ছে বাচ্চার নামে। আচ্ছা, একটু বাচ্চাদের, তুমি কি একটা পয়েন্ট বলছিলে? হ্যাঁ, বলছি কি কনজিউম করে মোবাইলে, ঠিক আছে? হ্যাঁ 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 সিগমা রুল বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাতেই আসছি। আমরা বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছি, কিন্তু আমরা কি এটা দেখছি যে বাচ্চারা ফোনে কি কনজিউম করছে? আমি 3 জনের মধ্যে, আমি কে বলেছে বলবো না, আপনারা বাড়িতে গিয়ে নাহলে পেটাবেন। কেউ একজন বলেছে এটা, যে আমি মোবাইলে ওই কিছু ইনস্টা রিল হয় না, যে সিগমা রুল, মাই লাইফ মাই রুলস টাইপের, মানে কি করে বোঝাই আপনাদের, মানে ওই রিলগুলো বা ওই কন্টেন্টগুলো হচ্ছে যে তোমার জীবনের তুমিই মালিক, তোমার জীবনে যেন আর কেউ খবরদারি না করে, এই টাইপের ব্যাপার আর কি। বলেছে ঈশানজিৎ খুব দেখে, আমার ছেলে তো আমি জানি। এটা আমি দেখলাম, আমি জাজ করছি না, কিন্তু আপনাদের মনে হয় না কোথাও গিয়ে এটা প্রবলেমেটিক? খুব মারাত্মক প্রবলেমেটিক এটাই এটা, তো। মেন্টালি ওর মানে যে আমি আমারটার মধ্যেও আটকে যাচ্ছে। এবং আরো ডেঞ্জারাস হচ্ছে, ও প্রচন্ড ক্যাপচার করে, ও যাই শোনে ওর মনে থাকে, এটা সারা জীবন মনে থাকবে এখন যেটা শুনছে। আরো ডেঞ্জারাস জিনিস যেটা, সেটা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করছে স্কুলে। আমি জানি না আপনি কতটা ওয়াকিবহাল এই নিয়ে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করছে ও স্কুলে। ও বলছে যে ও দেখেছে এরকম রিল, যে সিগমা রুল বলছে যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, বা তোমার কেউ পেছনে লাগে, বা তোমার সাথে কেউ ঝামেলা করতে চায়,
তাহলে ডোন্ট বি লাইক টাইগার, বি লাইক লায়ন। কেন? হ্যাঁ, কেন তার পেছনে কারণটা শুনুন। কেন? কারণ হচ্ছে বাঘ তো সবার সাথেই লড়ে বেড়ায়, একমাত্র সিংহ যে একা থাকে। সিংহ হচ্ছে একা থাকে, এবং সিংহ যখন গর্জন করে আর কেউ আশেপাশে থাকে না। এটা ওর মাথায় ঢুকছে। এবার ওকে কে বিশ্বাস করাবে যে ও সিংহ নয়, ও মানুষ, ও একা থাকতে পারবে না, এবং এটার কারণে ওর একটা একা থাকার প্রবণতা তৈরি হচ্ছে। ও বললো যে আমি আইসোলেটেড থাকছি এখন থেকে হ্যাঁ, ও ওই একটা হয় না, একটা অ্যাটিটিউড নিয়ে চলা টাইপের। আমরা যেরকম কোট অ্যান্ড কোট বলে থাকি বড়রা, কি অ্যাটিটিউড বলে, আমরা কলেজ লাইফে স্কুল লাইফে বলেছি না যে সিনিয়রদের দেখিস কি অ্যাটিটিউড, ওটা ঢুকে যাচ্ছে ওর মধ্যে এখন থেকে। ও একা হয়ে যাচ্ছে, নিজের পাশে একটা বেড়া তৈরি করে নিচ্ছে যে আমার পাশে কেউ আসবি না, আমি সিগমা, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। জানতাম না, আমি একদম অন স্ক্রিন বলছি, আমি এই জন্য আপনাদের রাখিনি ভেতরে। ব্যাপার ট্যাপার এসব আমি সত্যি এগুলো আপনারা থাকলে বলবেন না, ও নিজের মনের কথাটা প্রকাশ পেত না। হ্যাঁ, এই জন্য রাখিনি ভেতরে। এবং ঈশানজিতের স্পেসিফিক্যালি মুখস্থবিদ্যা অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। কোথাও গিয়ে কিন্তু এই টেন্ডেন্সিটা কোথাও গিয়ে ওর যে একটা গল্প হোক বা একটা বই পড়া হোক বা যাই হোক, একটা গান হোক, সেটার যে রসটা, যে ইমোশনটা, সেটা নেওয়া, সেটা থেকে কোথাও সেটা এফেক্ট করছে। ইমোশনটা অবভিয়াসলি ও এনজয় করে। আবৃত্তির ক্ষেত্রেই বলি, রিসাইটেশন, ও আর কিছু এক্সট্রা মানে কারিকুলার অ্যাক্টিভিটি এটাই করে, হ্যাঁ, আর এটাই করে, ঠিক আছে, হ্যাঁ। আর কিছু না। এবার এই যে করে, বাংলা পড়াটা ওর কাছে খুব কষ্টসাধ্য, কারণ ও বাকি সব কটা সাবজেক্ট ইংলিশে পড়ে, একমাত্র বাংলাটাই ও বাংলায় পড়ে, আর কোন সাবজেক্ট পড়ে হর্ষইকার দীর্ঘইকার লিখতে গিয়ে ভীষণ কনফিউশন। কিন্তু এই আবৃত্তি কবিতাকে ভালোবাসে বলে ও বাংলা রিডিং পড়া শিখেছে। কিন্তু এইটাতে কোথাও ক্রিয়েটিভিটি বা নিজের যে সত্তা, ক্রিয়েটিভিটিটা কাজ করছে না, সেই জন্য ও তখন আবৃত্তির দিকে ছুটছে। একটা কোথায় নিজেকে সে এক্সপোজ করছেই। খেলাধুলো নেই ওদের জীবনে? খেলাধুলো নিশ্চয়ই আছে, স্কুলে আছে, বাড়িতে আছে, আমার জয়েন্ট ফ্যামিলি, সেখানে দুর্দান্ত খেলে। সেটা বাঁধন ছাড়া উচ্ছ্বাস, এটা উচ্ছ্বাসটা যদি না থাকতো ও জীবনে বাঁচবে না। এখন সবার মধ্যে কি একটা মানে স্বাস্থ্য ভয় এসে গেছে, এই প্যানিক হয়ে গেছে, এরকম এটা খেলে এটাই হয়ে যাবে। আর কোথায় এই আমার অম্বল হয়েছে, এই আমার মাথা ব্যথা, কোমর ব্যথা, সারা শরীর ভরা ব্যথা। মানে আমি তো একটা জিনিসই প্রথম থেকে শুনেছি যে মানে আমরা এরকম শুনে, মানে যেহেতু মিশনে পড়তাম বা বাড়িতেও, বা যারা মিশনে পড়েনি তারাও বা এমনিও সবাই তো এটা শুনেছে, যতক্ষণ শরীর আছে, শরীরের আজ মাথা ব্যথা, কাল পা ব্যথা, আঙুল ব্যথা তো লেগেই থাকবে। শরীরটাও যখন আমার চলে যাবে, পৃথিবী যতদিন আছে আবহাওয়া থাকবে, গ্রীষ্ম বর্ষা শীত থাকবে, শরীরেরও সেম থাকবে। তার জন্য আমার আজকে এই ব্যথা, কালকে ওই ব্যথা, পরশু সেই ব্যথা, তার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। মানুষের এখন কেমন রোগগ্রস্ত হয়ে গেছে সব দিক থেকে, ফিজিক্যালি না হলেও মেন্টালি তো বটেই। মেন্টালি মানে প্রচন্ড। এই এটা আজকে খাও, জানো তো, এই কি জিরে ভেজানো জল খাও, এই কালকে না চিয়া সিডস খাও, হ্যাঁ ওই খাও, তাই খাও। খেলে কি হবে? না ওয়েট কমবে, না ওই হবে। তাহলে ডাক্তারগুলো কি করতে, পড়াশোনা করে বসে রয়েছে কি করতে? আর আমার মনে হয় যে প্রকৃতি থেকে আমরা না অনেক বেশি সরে যাচ্ছি। কি বাচ্চা, আমরা যেমন ছোটবেলায় কাদা মাটি মেখে মাঠে দৌড়তাম ফ্রক পরে, সেই জিনিসটা নেই। দোলনায় দোলার যে আনন্দ, সেটা আমার বাচ্চাও কিছু অংশে পায় না, কিছু অংশ পায় যেহেতু জয়েন্ট ফ্যামিলি আছে। এটা না একটা হয়েছে, আমি নিজের ক্ষেত্রেও বলি, মানে এটা তো মানে সবসময় তো ভালো কথা বলবো তা তো না, নিজের খারাপের একটা দিক। আমি না এরকম আমার ছেলেকে করতাম, হয়তো মাটিতে পড়ে গেছে বা হয়তো এমনি খেলতে গিয়ে একটু ধুলো লাগছে, আমি প্রথম না একটু আহারে উড়ে এই শীতর ধুলো লাগছে, নাকে চাপা দিয়ে ওই কর সেই কর। তো আমার বাড়িতে আমার মা সবসময় বলে ওকে একটু মিশতে দে, মাটিতে মিশতে দে। মানে আগে যে ছেলেরা মাঠে ঘাটে খেলে, ওই মাঠের ধুলো গায়ে মেখে কটা ছেলের সর্দি কাশি, ইমিউনিটি সিস্টেম ইমপ্রুভ হতো। হ্যাঁ, কটা ছেলের হতো, সবাই তো মাঠে ওই খালি পায়ে খেলে, কাদা মেখে, তখন এত ফেস ওয়াশও থাকতো না, এত ইয়েও থাকতো না। হ্যাঁ, কারোর তখন মনে হতো না মাটন খাবো, বাবা হার্ট অ্যাটাক হয়ে যাবে, কেউ ভাবতো না, তাই না? তখন পরিবেশ পরিস্থিতি এটা মাথাতেই আসতো না। এখন কেউ 2 মিনিট হেঁটে গেলে কষ্ট, কোনো অটো নেই। আগে কোথায় অটো ছিল, হেঁটে হেঁটে ফিরতাম, কোথায় আমাদের ভারী ব্যাগ হতো না। হ্যাঁ, আমাদের ব্যাগগুলো খুব হালকা ছিল। এটাই বক্তব্য। আমরা যখন স্কুলে পড়তাম,
আমাদের ব্যাগগুলো কি প্রচন্ড ভারী হতো না? কেউ কোনোদিন বলেনি সিট দ্বারা বেঁকে যাচ্ছে বা ব্যাগ ভারী হয়ে যাচ্ছে, তখনও তো আমাদের অতগুলো উল্টে মা বলতো পরিশ্রম কর, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, বা আমাদের ওই ব্যাগের স্কুল থেকে বাড়ি আসার ওই কিছুক্ষণের যে হাঁটা, ওইটা একটা পিকনিকের মতো হতো। ওই একটা আনন্দ। স্কুলে হয়তো পড়তে তখন ভালো লাগতো না, কিন্তু কখন স্কুলে যাব আর স্কুল থেকে ফিরবো, ওই দুটো সময় বন্ধুদের সাথে দেখা হবে, আড্ডা হবে, ওইটুকু সময় কথা হবে, খেলবো। ওই টিফিন টাইমে খেলারও কোথাও বাচ্চা মার থাকে, আচার টাচার নিয়ে বসতো, একটুখানি একটা ঝালমুড়ি, হ্যাঁ, খেতে খেতে ওরকম আজকের এই পডকাস্টটা ছেলেদের, বাচ্চাদের, মাদের থেকে বেশি আস্তে আস্তে অতীতের স্মৃতিচারণের দিকে চলে যাচ্ছে। সেজন্য আজকে এখানেই আমরা, ইনফ্যাক্ট দেরিও হয়ে গেছে, আপনাদের মেট্রো ধরতে হবে, সেই জন্য আজকে আমরা এখানেই শেষ করছি। এবার বলুন যে আপনাদের যদি কিছু বলার থাকে, ভালো খারাপ আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি আরো। এটা কিন্তু আনকাট যায়, খারাপ বললেও যাবে, ভালো বললেও যাবে। আমার তো কিছু খারাপ তো কিছু লাগলো না, মানে আমার আজকে এখানে এসে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো এখন মাচ। সত্যি, কারণ এই যে বাচ্চাদের কথা ভেবেছেন, এটা আমার সবচেয়ে বেশি আনন্দের লাগলো। এখন তো বাচ্চাদেরকে কেউ এইভাবে ভাবে না, মানে সবাই বাচ্চাদেরকে না এক একটা কি বলবো, মানে পণ্য হিসাবে যন্ত্র হিসাবে ব্যবহার করে। আটকে যাচ্ছে, কিছু বলতে গেলে চোখ একদম নয়, হ্যাঁ এটা বলা যাবে না, সব একটা ডেকোরাম হয়ে গেছে। হ্যাঁ সেটা যে না ভেবে আপনি ওদেরকে আগে দেখে ওদের সঙ্গে সুন্দর করে কথা বলেছেন, আমার এটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের আশীর্বাদ সাথে রাখবেন। নিশ্চয়ই, আপনি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, ভবিষ্যৎটা যেন আমাদের এই সুন্দর পৃথিবীর দিকে এগোয়। সেটাই চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে, আপনাদেরও ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। যদি এই পডকাস্টটি আপনাদের জীবনে এতটুকুও মূল্য যোগ করতে পারে, তাহলে দয়া করে সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই পডকাস্টটি অন্তত একজন মানুষের সাথে শেয়ার করুন, আপনার মনে হয় যার এই পডকাস্টটি দেখা উচিত, যার জীবনে আমরা এতটুকু মূল্য অ্যাড করতে পারবো, ঠিক যেমনটা আপনার পেরেছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন।